ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের ওয়ান শট সাজেশন ক্লাস করব। তো আমরা প্রথমেই যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, একদম প্রথম চ্যাপ্টার ভাইয়া, পরিবেশ রসায়ন। জাস্ট রসায়ন ক্লাসটা করো, যতটুকু জিনিস লাগবে আমি যেভাবে পড়াচ্ছি জাস্ট এই জিনিসগুলো ফলো করো, দেখবে যে সবগুলো প্রশ্ন কমন চলে আসতেছে। তো জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো আসো আমরা একটু পরিবেশ রসায়ন দিয়ে আলোচনা শুরু করি। শুরু করার আগে বলতেছি, এই চ্যাপ্টার হচ্ছে দুনিয়ার ইজি একটা চ্যাপ্টার, তুমি সবগুলো জিনিসই পারবা। জাস্ট আমার লেকচারটা ফলো করো, তারপর দেখবা যে সবগুলো প্রশ্ন তুমি নিজে নিজেই সমাধান করতে পারতেছো। তো আসো আমরা একটু করে শুরু করি। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি ভাই? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভাইয়া পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন। আচ্ছা, পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারের শুরুতে ভাইয়া আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমাদের বায়ুমণ্ডলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আমি তোমাদেরকে একটু সুন্দর করে লিখে দেই যে আমাদের বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বায়ুমণ্ডল কি বললাম, যে বায়ুমণ্ডলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে এই 4টা ভাগ কি কি ভাইয়া? একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, একটা হচ্ছে মেসোস্ফিয়ার, আর একটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে আমি নামগুলো একটু করে বলি, আমার সাথে সাথে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তাহলে একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে 2 নাম্বারটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের পরে কি বললাম? ট্রোপোস্ফিয়ারের পরে মনে রাখবা যে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বরে হচ্ছে মেসোস্ফিয়ার এবং 4 নাম্বার মনে রাখবা থার্মোস্ফিয়ার। 4 নাম্বারটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আচ্ছা, তো দেখো এখানে আমি কি বললাম যে বায়ুমণ্ডলকে আমরা 4টা অঞ্চল ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটা স্ট্রাটোস্ফিয়ার, একটা মেসোস্ফিয়ার, আরেকটা কি বললাম ভাইয়া? আরেকটা কিন্তু বললাম যে থার্মোস্ফিয়ার। আচ্ছা, আশা করি এই কয়েকটা কথা বুঝতে পারছো যে 4টা অঞ্চল যে নামগুলো বললাম জাস্ট এতটুকু দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার থেকে তোমাকে আমি যে 2-4টা ম্যাথ করাবো, এই 2-4টা ম্যাথই তোমার পরীক্ষায় কিন্তু চলে আসবে। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এই যে ট্রোপোস্ফিয়ার, এর আরেকটা নাম রয়েছে। এই ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয় জানো? এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। পরীক্ষা এটা আসে, যে পরীক্ষা এটা আসবে যে ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ওকে, আচ্ছা, তারপরে এটা হচ্ছে বয়লা। ওকে, ক্ষুব্ধমণ্ডল। একটু বানানটা ভুল হলে দেখে নিও, ক্ষুব্ধ বানানটা দেখে নিও, যদি ভুল করি তাহলে কারেকশন করে নিও। আচ্ছা, স্ট্রাটোস্ফিয়ার এটাকে বলা হয় শান্ত মণ্ডল। মনে রাখবা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শান্ত মণ্ডল বলা হয়। মেসোস্ফিয়ার এটাকে বলা হয় শীতলতম। ওকে, আচ্ছা, আর থার্মোস্ফিয়ার এটাকে আবার অনেক সময় বলা হয় আয়নোস্ফিয়ারও বলা হয়। তো এই নামগুলো যেটা বললাম পরীক্ষা এটা বেশি আসে, যে মেসোস্ফিয়ারের আরেকটা নাম কি? শীতল মণ্ডল। বা কোন মণ্ডলকে শীতল মণ্ডল বলা হয়? মেসোস্ফিয়ারকে শীতল মণ্ডল বলা হয়। বা যদি বলে তোমাকে যে কোন মণ্ডলকে শান্ত মণ্ডল বলা হয়, সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তারপর পরীক্ষা তোমাকে একটা প্রশ্ন করবে যে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি কত। ঠিক আছে, এই বিস্তৃতিগুলো জানতে হবে, বা স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি কত, এগুলো আমাদেরকে একটু করে জানতে হবে। মনে রাখবা যে ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 0, মানে একদম ভূমি থেকে, ঠিক আছে, 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। মেসোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। আর থার্মোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এখন পরীক্ষায় তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে এই যে 4টা স্তর দেখলা, এই 4টা স্তরের মধ্যে তাপমাত্রা সবচেয়ে বেশি কোথায় থাকে? মনে রাখবা তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে থার্মোস্ফিয়ারের মধ্যে। এই থার্মোস্ফিয়ারে কি থাকে? টেম্পারেচার, তাপমাত্রা কি থাকে ভাইয়া? সব থেকে বেশি থাকে। এবং এই যে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারের মধ্যে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। মেসোস্ফিয়ারের মধ্যে কি থাকে? তাপমাত্রা সবচেয়ে কম থাকে। তাহলে তাপমাত্রা যে কম থাকে বললাম, কত কম থাকে? এই তাপমাত্রার মানটা পরীক্ষা আসে, অনেক সময় আসে, এটা হচ্ছে -93°C। তাহলে মেসোস্ফিয়ারের মধ্যে তাপমাত্রা সবচেয়ে কম, সেটা কত? -93°C। এবার তোমাকে পরীক্ষায় একটা কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল একবার, যে তোমাকে বলতে পারে যে কোন স্তরের প্রধান উপাদান হচ্ছে ওজোন। মনে রাখবা এই যে স্ট্রাটোস্ফিয়ার আছে, এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে ওজোন পাওয়া যায়। ঠিক আছে, এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে কি পাওয়া যায়? ওজোন পাওয়া যায়। অর্থাৎ এই স্ট্রাটোস্ফিয়ারের প্রধান যে উপাদানটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে ভাইয়া ওজোন। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তারপর যদি বলি যে ট্রোপোস্ফিয়ারের তাহলে প্রধান উপাদানটা কি? এটা যদি ওজোন হয়, যদি স্ট্রাটোস্ফিয়ারটা ওজোন হয়, তাহলে ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান কি? মনে রাখবা এটা হচ্ছে আণবিক অক্সিজেন। কি বললাম? এটা হচ্ছে আণবিক অক্সিজেন। ঠিক আছে, আণবিক অক্সিজেন। এতটুকু একটু কষ্ট করে মনে রাখো। আচ্ছা, তারপর যদি বলে যে এই 4টা স্তরের মধ্যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? মনে রাখবা থার্মোস্ফিয়ারের মধ্যে কি হয়? থার্মোস্ফিয়ারের মধ্যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এটা সুন্দর করে একটু মনে রাখবা। তারপরে দেখো পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কোন স্তর দিয়ে তোমার বিমান চলাচল করে, বা কোন স্তর দিয়ে তোমার জেট বিমান চলাচল করে। মনে রাখবা যে নর্মাল যে বিমানগুলো আছে সেইগুলো আমাদের ট্রোপোস্ফিয়ার দিয়ে চলাচল করবে। তাহলে বিমান চলাচল করে ট্রোপোস্ফিয়ার দিয়ে। আর এই যে স্ট্রাটোস্ফিয়ার, এই স্ট্রাটোস্ফিয়ার দিয়ে এখানেও বিমান চলাচল করে, বাট এখানে আমাদের
জেড বিমান চলাচল করে। কি বললাম ভাইয়া? জেড বিমান চলাচল করে। আচ্ছা, এতটুকু জানতে পারলেই আমাদের এইগুলা কাভার, মোটামুটি এগুলো থেকে আমরা অ্যান্সার করে আসতে পারবো। এবার দেখো আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন সূত্র জানবো, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র। একটু সূত্রগুলো একটু করে দেখি। আমরা দেখবো হচ্ছে বয়েলের সূত্র দেখবো, ঠিক আছে। তারপরে কার সূত্র দেখবো? চার্লসের সূত্র দেখবো, বয়েল, চার্লস। এরপরে দেখবো ভাইয়া গে-লুসাকের সূত্র। এবার দেখবো কি? গে-লুসাকের সূত্র, গে লুসাকের সূত্র, ঠিক আছে, গে লুসাকের সূত্র। এখন এই সূত্রগুলো পড়ার আগে আমি তোমাদেরকে একটু শর্টকাট একটা জিনিস পড়াই। দেখো, মনে রাখবা গ্যাসের চলরাশি, গ্যাসের চলরাশি আছে তিনটা, গ্যাসের চলরাশি আছে তিনটা। এটা কি বললাম? গ্যাসের চলরাশি তিনটা। কি কি? একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন। তাহলে এই যে তিনটা জিনিস, এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন। তো আমরা একটু পরে যে সূত্রগুলো দাঁড় করবো, সবগুলা সূত্রের মধ্যেই এই তিনটা জিনিসের মধ্যে একটা করে, তিনটা জিনিসের মধ্যে একটা করে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। একটা করে কনস্ট্যান্ট থাকবে, আর বাকি দুইটা নিয়ে কি হবে? আমাদের সূত্রগুলা গঠিত হবে। যেমন আমি যদি ভাইয়া তোমাকে এখানে বলি যে বয়েলের সূত্র, তাহলে তুমি কি বলবা? দেখো, বয়েলের সূত্রটা যদি সুন্দর করে একটু তোমাদেরকে বলি, তাহলে মনে রাখবা যে বয়েলের সূত্রের মধ্যে আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। কি থাকে বয়েলের সূত্রের মধ্যে? টেম্পারেচার, টিটা কি থাকে ভাই? এখানে কনস্ট্যান্ট থাকে। তাহলে টিটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে টি এখানে কনস্ট্যান্ট, বাকি কি কি কে কে আছে? এখানে পি আছে আর ভি আছে। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্কটা হবে। সম্পর্কটা কি? জাস্ট শর্টকাটে বলতেছি, যতটুকু লাগবে ততটুকু বলতেছি, এতটুকু পড়ে যাও, ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে। তাহলে বয়েলের সূত্রটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, মানে আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। শেষ, এই সূত্র আমাদের এখানেই শেষ। চার্লসের সূত্র, চ দিয়ে মনে রাখবা চার্লস, চ দিয়ে চার্লস, আর চ দিয়ে মনে রাখবা চাপ, চ দিয়ে চার্লস আর চ দিয়ে হচ্ছে চাপ। এখানে চাপটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে কি ভাই? এখানে হচ্ছে আমাদের চাপটা কনস্ট্যান্ট। তাহলে যদি চাপ কনস্ট্যান্ট থাকে, তাহলে মনে রাখবা এই চাপ কনস্ট্যান্ট, তাহলে এইটার মধ্যে সূত্র হবে। তাহলে এই আয়তনটা হচ্ছে আমাদের তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে v1/t1 = v2/t2। এটা হচ্ছে আমাদের কার সূত্র? চার্লসের সূত্র। পরীক্ষা আসতে পারে কোনটা বয়েলের সূত্র, কোনটা চার্লসের সূত্র, এই জিনিসগুলো তোমাকে আসতে পারে। এবং নরমালি এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে, একদম বাচ্চা টাইপের ম্যাথ আসতে পারে। তোমাকে এই v1 এর মান বলবে, t1 এর মান বলবে, v2 এর মান বলবে, তোমাকে t2 এর মান জানতে চাইতে পারে। একটা বাচ্চা টাইপের ম্যাথ এখান থেকে আসলে আমি আশা করি তোমরা অ্যান্সার করে আসতে পারবা। এবার যদি আমি বলি যে ভাইয়া গে-লুসাকের সূত্র, এটা কি ভাইয়া? এটা দেখো, এই গে-লুসাকের সূত্র আমার ভাইয়া অনেক সময় মনে থাকতো না ভাইয়া। আমি একটু টেকনিক খাটাইতাম। কিভাবে মনে রাখতাম জানো? যে গে-লুসাকের সূত্রের মধ্যে আমার মনে থাকতো না। আমি মনে রাখতাম যে গে-লুসাক একটা বিজ্ঞানী বা একটা ব্যক্তি আমি চিন্তা করতাম, একটু ফানি ভাবে নিও। আমি এটাই ভাবে মনে রাখতাম যে গে-লুসাক, কি মনে রাখতাম? যে গে-লুসাক প্রেম করে তামান্নার সাথে। তাহলে প্রেমের পি দিয়ে মনে রাখতাম পি, আর কার সাথে? তামান্না। তামান্না পি দিয়ে, তামান্না নামের প্রথম অক্ষর কি? টি। এখান থেকে মনে রাখতাম টি। তাহলে গে-লুসাক এই যে প্রেম করে তামান্নার সাথে, প্রেমের প্রথম অক্ষর হচ্ছে পি আর তামান্না থেকে টি। তাহলে গে-লুসাক প্রেম করে তামান্নার সাথে, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি। এটাই হচ্ছে আমাদের গে-লুসাকের সূত্র। যদি মনে তোমার এমনি থাকে ভালো, আর না থাকলে ভাইয়া তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো যে গে-লুসাক প্রেম করে তামান্নার সাথে। তাহলে কি হবে? যে প্রেমের পি দিয়ে হচ্ছে পি, আর হচ্ছে টি দিয়ে হচ্ছে টি। তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি। এটা ছন্দ দিয়ে তুমি যেভাবে পারো মনে রাখতে পারো ভাইয়া, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে এই পি আর টি এর মধ্যে সম্পর্ক হলো, যে পি আর টি এর মধ্যে সম্পর্ক হলো, বাকি আছে ভি। তাহলে এখানে কি গে-লুসাকের সূত্রের মধ্যে আমাদের ভি কিন্তু হচ্ছে ভাইয়া এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা কিন্তু যে p1/t1 = p2/t2। লিখতে পারবা না? লিখতে পারবা। আচ্ছা, এবার আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের পরীক্ষা একটা মার্ক, মানে প্রত্যেকটা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো বা যেখানেই পরীক্ষা দিবা না কেন চলে আসে, এবং কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু ভালো মতো শেষ সময় দেখে যাবা, প্রশ্ন চলে আসবে। এসটিপি কি জিনিস, তারপরে পড়বো হচ্ছে এসএটিপি কি, এবং পড়বো হচ্ছে এনটিপি কি। এই তিনটা জিনিস সম্পর্কে ভাই আমাদের একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো প্রথমেই যদি বলি যে এসটিপি জিনিসটা কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসএটিপি স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। এনটিপি কি ভাইয়া? ন্যাচারাল টেম্পারেচার প্রেসার। তো এসটিপির মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে তাপমাত্রা জানতে হবে, চাপের মান জানতে হবে, এবং হচ্ছে আয়তন জানতে হবে। তো পরীক্ষার প্রশ্ন করবে যে এসটিপিতে কোনো আয়তন কত, মনে রাখবা 22.4, ঠিক আছে, 22.4 লিটার। আর যদি বলে যে এসএটিপিতে ভাইয়া আয়তন কত, তাহলে মনে রাখবা 24.78 লিটার। নর্মালি এই দুইটা পরীক্ষা আসে। ওকে, আচ্ছা, বই আমাদের এই দুইটা দেয়া আছে। এসটিপিতে টেম্পারেচার কত? এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত ভাইয়া? 273 কেলভিন। আচ্ছা, এসএটিপি আর এনটিপি এই দুইটার মধ্যে মনে রাখবা যে এই দুইটার মধ্যে আমাদের একই রকমের আমাদের টেম্পারেচার থাকে, যেটা হচ্ছে তোমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 298 কেলভিন। এই দুটো সেম, এখানেও 25 ডিগ্রি, এখানেও 25 ডিগ্রি, আর 25 ডিগ্রি মানে কত? 298। এসটিপিতে আমাদের চাপের মানটা হচ্ছে 1 এটিএম। 1 এটিএম মানে কত ভাইয়া বলো তো? 101325 প্যাসকেল, ঠিক আছে। তাহলে এই আমাদের এসটিপি চাপের মানটা হচ্ছে 1 এটিএম। ওকে, আবার এনটিপির মধ্যে হচ্ছে এটা 1 এটিএম। এনটিপির মধ্যে 1 এটিএম, আবার 1 এটিএম মানে কত? 101025 প্যাসকেল। এটা লিখলাম না, একটা জায়গায় লিখছি, এখান থেকে দেখে নিও। আর এসএটিপিতে আমাদের চাপের মানটা হচ্ছে 10⁵ প্যাসকেল। 10⁵ প্যাসকেল, অথবা তুমি বলতে পারো এটাকে 100 কিলো প্যাসকেল।
কিলোপ্যাসকেলে বললে 100 কিলোপ্যাসকেল বলতে পারবা। এগুলো একটু মুখস্থ করো, কারণ এখান থেকে ভাইয়া একটা এমসিকিউ চলে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি তোমাকে বলে ভাইয়া যে পরম শূন্য তাপমাত্রা কি, এবার যদি তোমাকে বলে ভাইয়া যে পরম শূন্য তাপমাত্রা কি, পরম শূন্য তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি তোমাদেরকে তাপগতিবিদ্যাতে পড়াইছিলাম যে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273°C। ভালো করে মনে রাখবা, এটা কিন্তু 0 ডিগ্রি না ভাই। পরম শূন্য বললে -273°C, বা এটাকে তুমি সুন্দর করে বলতে পারো ওকে -273°C। তোমাকে বললাম, তুমি বললে ভাইয়া ওকে ভাইয়া বুঝতে পারছি ওকে। তাহলে এখানে কি ওকে দিয়ে আবার একটা মনে রাখবা 0 কেলভিন। এবং ফাইনাইটে বললে লিখবা হচ্ছে যে 4 5 লিখলা, প্রথমে 4 আর 5 যোগ করলে কত হয়, 9 হয়। তাহলে 4 5 9.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইটে বললে 4 5 9.4 ডিগ্রি ফারেনহাইট, এটা মনে রাখতে পারো। তার মানে পরম শূন্য তাপমাত্রা বললে ভাই কি আসবে, এগুলো এমসিকিউ আসে ভাই, বিশ্বাস করে এগুলো আসে, সুন্দর করে পড়ো। তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -273°C বা 0 কেলভিন। এখান থেকে তুমি একটা মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর পরম শূন্য এই যে তাপমাত্রাটা আছে ভাই, এই পরম শূন্য তাপমাত্রায় মনে রাখবা আয়তন শূন্য হয়। কি শূন্য হয়? আয়তন শূন্য। এবং এই পরম শূন্য তাপমাত্রা কি হয় জানো, গতিশক্তি শূন্য হয়। কি শূন্য হয়? গতিশক্তি শূন্য হয়। তাহলে পরম শূন্য তাপমাত্রায় আমাদের আয়তন শূন্য হয় এবং কি হয়, গতিশক্তি শূন্য হয়। আচ্ছা, এবার যদি বলে ভাইয়া প্রমাণ তাপমাত্রা কি, এবার যদি বলে ভাইয়া যে প্রমাণ তাপমাত্রা কি ভাইয়া, একটু করে বলেন তো ভাই প্রমাণ তাপমাত্রা কি। তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে আবার 0°C, মানে কত, 273 কেলভিন। তাহলে প্রমাণ তাপমাত্রা মানে 0°C বা 273 কেলভিন। তো আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। তো এবার মনে করো আমাকে একটা প্রশ্ন করলো যে আদর্শ গ্যাসের সমীকরণটা, এটা তো বাচ্চা টাইপের প্রশ্ন, সবাই জানো এটা, আমি তারপরে বলে দেই যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। ঠিক আছে, PV = nRT। তো তোমাকে মনে করে বললো যে 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কত হবে, তখন তোমাদেরকে এই যে এটা একটা অপশন দিল, আরেকটা অপশন দিল PV = RT। তো তোমরা যেটা আসলে ভুল করো, তোমরা আসলে দাগা হচ্ছে এই অপশনটা দাগাও যে আদর্শ গ্যাস দেখছো, তার মানে তো অ্যান্সার এইটা। কিন্তু তোমরা খেয়াল করো না, তোমাকে বলছে যে 1 মোল মানে কি বাচ্চারা বলো তো? 1 মোল মানে হচ্ছে এই যে n আছে এখানে, তাহলে n এর মান হচ্ছে 1, তাহলে n এর মান যদি 1 বসিয়ে দাও, n কি থাকবে? আর থাকবে না। তার মানে কি হবে? PV = RT। তাহলে 1 মোল গ্যাসের জন্য আমাদের ভাইয়া আদর্শ গ্যাসের সমীকরণটা কি হচ্ছে ভাইয়া, একটু বলো তো? PV = RT। আশা করি তোমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো, যে বেসিকগুলো পড়াইলাম বুঝতে পারছো। এবং তোমাদেরকে প্রশ্ন ভাই আমি হাতে কলমে সমাধান করবো, টেনশন নিও না ভাইয়া, তোমাদেরকে সবগুলো জিনিস ভাইয়া পড়াই দেবো। এতটুকু তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে কাভার। আমরা একটু করে সামনের দিকে তাহলে চলে যাই, আসো বাচ্চারা, একটু করে আমরা সামনের দিকে চলে যাই। তো আমাদের এরপর যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো এই চ্যাপ্টার থেকে 2টা ম্যাথ করাবো তোমাকে ভাইয়া, জাস্ট 2টা ম্যাথ করাবো। এই 2টা ম্যাথই তোমার পরীক্ষায় আশা করি চলে আসবে, এবং তোমাকে আমি বিগত বছরের প্রশ্নগুলো হাতে কলমে তোমাকে আমি সমাধান করিয়ে দিব। তো এবার আমি যদি তোমাকে একটু করে বলি যে জিনিসগুলো পড়াইলাম ভাইয়া, আমি তোমাকে নোট দিয়ে দেবো, চিন্তা করো না। যেখানে সুন্দর করে নোট করা আছে, দেখো সুন্দর করে নোট করা আছে, আমি এটা আমাদের গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, আমাদের গ্রুপে পোস্ট করে দিব, তোমরা সবাই এইগুলো দেখতে পারবা। দেখো আমি যে কি পড়াইলাম, যে বায়ুমণ্ডলকে 4টা অঞ্চলে ভাগ করা হয়েছে, যে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলোই পড়াইলাম। এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, এটাকে শান্ত মণ্ডল, এটা হচ্ছে শীতলতর মণ্ডল, এটা হচ্ছে এই থার্মোস্ফিয়ারকে কি বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। এবং বিস্তৃতি পড়াইছি, কোনটা দিয়ে কি বিমান চলাচল করে সেগুলো পড়াইছি, প্রধান উপাদান কি সেটা বলছিলাম, এবং বলছিলাম যে তাপমাত্রা কোথায় বেশি কম, এগুলো পড়াইছি। তারপরে যে সূত্র যেগুলো পড়াইছি, বয়লের সূত্র, যে এখানে সুন্দর করে দেওয়া আছে, নোটটা আমাদের গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। তারপরে STP, SATP, NTP এগুলো পড়াইছি, তাই না? আশা করি ভাইয়া তোমরা এগুলা ইজিলি পারবা, এগুলোতে কোনো তোমাদের সমস্যা হবে না। ওকে, আচ্ছা। তো তোমাদের জন্য ভাই একটু ছোট করে বলি, তোমরা যারা শেষ সময় কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ভাই, তোমাদের তো সবগুলো জিনিস পড়ে যাওয়ার মতো হাতে সময় নাই। তা আমরা সাজেশন ক্লাসগুলোতে যেটা পড়াচ্ছি, ওয়ান শট ক্লাসগুলোতে এতটুকু পড়ে যাও, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো এবং অনুশীলনের প্রশ্ন পড়ো, আশা করি সবগুলো প্রশ্ন কমন চলে আসবে। এবং আমাদের সাজেশন ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য ভাইয়া খুবই 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 হেল্পফুল হবে শেষ সময়। তো তোমরা যারা এখনো আমাদের এই সাজেশন ক্লাসে ভর্তি হও নাই, যারা ভর্তি হতে চাচ্ছ বেসিক্যালি, তাদেরকে একটু বলি, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, ঠিক আছে, 01317132318, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের এই ব্যাচের কোর্স ফি রাখছি ভাই আমরা 600 টাকা, ঠিক আছে, এই ব্যাচের কোর্স ফি রাখছি 600 টাকা, 610 টাকা। যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে যদি 610 টাকা সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলো, এই যে কোন নাম্বার ভাইয়া, 01317132318 দিয়ে বলো যে ভাই আমি টাকা সেন্ড করছি, আমাকে অ্যাড করে দেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের সাথে তারপর তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো সেই সময় ক্লাসগুলো করো, আশা করি ভালো কিছু হবে। ভাই এখানে কি কি পড়াবো ভাইয়া? এখানে ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, ম্যাথ পড়াবো এবং হচ্ছে বায়োলজি পড়াবো, মানে 4টা সাবজেক্টই তোমার ওয়ান শট ক্লাস নেওয়া হবে এবং সব মিলে তোমার মাত্র 16 ঘন্টা ক্লাসে, ঠিক আছে, এই 4টা সাবজেক্ট মিলে তোমাকে সব মিলে 16 ঘন্টা ক্লাস দেওয়া হবে। তো তুমি যদি এই 16 ঘন্টা ক্লাস দেখে যেতে পারো, আশা করি এই জিনিসগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে। আর বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং সর্বোচ্চ আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো চলো ভাইয়া আমরা আর কথা না বলে আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। তো আমাদের
আদর্শ গ্যাসের যে গতীয় সমীকরণ আছে এটা পরীক্ষা আসবে। পরীক্ষা বলবে যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ নিচের কোনটি? কি বললাম যে এই যে আদর্শ যে গ্যাসগুলো আছে এই আদর্শ গ্যাসের কি বলবে ভাইয়া? গতীয় সমীকরণ। গতীয় সমীকরণ। তাহলে আদর্শ গ্যাসের যদি গতীয় সমীকরণ বলে সেটা কি ভাইয়া? একটু মনে রাখবা যে সেই সমীকরণটা হচ্ছে আমাদের, এইগুলো তোমার টেনশন করো না, এটা যে নোট আছে না, নোটটা আমি সুন্দর করে দিয়ে দিব। জাস্ট ক্লাসের পড়াটা ক্লাসে বোঝো, এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেভাবে নোট তোমাদেরকে দেওয়া দরকার সেটা দিয়ে দিব। ক্লাস শেষে জাস্ট একবার রিডিং দিবা, দেখবা যে সবগুলো জিনিস কভার আপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি তোমাদের নোট করা দরকার নাই, জাস্ট একটু শোনো আমার কথাগুলা, আমি তোমাকে পুরো জিনিসটা সাজিয়ে গুছিয়ে আমাদের গ্রুপে আপলোড করে দিব। তো এই দেখো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা হচ্ছে, মনে রাখবা পিভি ইকুয়াল টু 1/3 mn/c²। এটা আমাদের একবার কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা আসছিল, খুবই ইম্পর্টেন্ট। এবার তোমাদের বেলাও এগুলো আসতে পারে। এবং মনে রাখবা আমাদের পরীক্ষা সেই সকল ম্যাথগুলো আসবে যেগুলো হাতে কলমে ক্যালকুলেশন করা যায় এবং 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডে তুমি আনসার করতে পারবা। কারণ এত কঠিন ম্যাথ আসবে না যেটা তুমি পারবা না। ঠিক আছে, বিগত তুমি যদি আগের প্রশ্নগুলো দেখো 2001 সাল, 2 সাল, 5 সাল, 7 সাল বা 10-12 সালের দিকে যে প্রশ্নগুলো আসছে, এগুলো ওই সময় ক্যালকুলেটর ছিল। ঠিক আছে, তখন তারা কি করতো? ক্যালকুলেটর দিয়ে ম্যাথগুলো করতে পারতো। বাট তোমাদের সময় তো ক্যালকুলেটর নাই, ওই প্রবলেমগুলো তোমাদেরকে দিবে না। তারপরে যদি বাই চান্স 2-একটা প্রবলেম চলে আসে, সেক্ষেত্রে তোমাদের ডাটাগুলা বা মানগুলো এমন ভাবে দিবে যে তুমি হাতে কলমে ক্যালকুলেশন করতে পারবা, কোনো চাপ নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো আমাদের গ্যাসের যে সমন্বয় সূত্রটা আছে এটা একটু জানতে হবে। কি জানতে হবে? গ্যাসের সমন্বয় সূত্র। গ্যাসের সমন্বয়, তাহলে এটা কি? গ্যাসের সমন্বয় সূত্র। তাহলে এই যে যদি গতীয় সূত্র বলে তাহলে কি হবে ভাইয়া? পিভি ইকুয়াল টু 1/3 mn/c²। আচ্ছা, আর যদি ভাইয়া সমন্বয় সূত্র বলে ভাইয়া, তাহলে তুমি এটা এই যে অ্যান্সার করবা, জানো, সবাই জানো যে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। আশা করি তোমরা এটা সবাই জানো। এবার তোমাকে ডিরেক্টলি একটা প্রশ্ন বলবে যে নিচের কোনটি গ্যাসের ঘনত্ব নির্ণয় সূত্র? তাহলে কি বললাম ভাইয়া? গ্যাসের ঘনত্ব। নিচের কোনটি গ্যাসের ঘনত্ব নির্ণয় সূত্র? ডিরেক্টলি এটাই বলবে যে ঘনত্ব নির্ণয় সূত্র কোনটা। ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ডি ইকুয়াল টু মনে রাখবা PM/RT। এই সূত্রটা ভাইয়া ডিরেক্টলি পরীক্ষায় চলে আসে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন মান রয়েছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো 100% তুমি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, বা তোমার ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো সমাধান করার জন্য কাজে লাগবে। তাহলে কি ভাইয়া? মোলার গ্যাস ধ্রুবক, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কি করবো ভাইয়া? এই আর এর মানগুলো একটু সুন্দর করে পড়ার চেষ্টা করবো। তো এই যে মোলার গ্যাস ধ্রুবক, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এসআই এককে এর যে মান সেটা একটু করে বলি। এসআই এককে আর এর মানটা হচ্ছে 8.3। ঠিক আছে, 8.314 জুল পার মোল পার কেলভিন। ভাইয়া যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস, এই জন্য আমি একটু দ্রুত পড়াচ্ছি, আশা করি তোমরা সবগুলো কন্টেন্ট বুঝতেছো। এরপর দেখো যদি আমাকে বলে যে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা কত হবে? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা হবে ভাইয়া, মনে রাখবা 0.0821। ঠিক আছে, লিটার এটিএম পার মোল। ঠিক আছে, পার মোল পার ক্যালভিন, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। এবার যদি তোমাকে বলে যে ভাইয়া সিজিএস এককে কত, তাহলে তুমি সুন্দর করে মনে রাখবা যে সিজিএস এককে আমাদের এই যে আর এর যে মানটা, এই মানটা কত? সিজিএস এককে। আচ্ছা, তাহলে সিজিএস এককে আমাদের আর এর মানটা হবে, সুন্দর করে দেখো, এটা হচ্ছে 8.314 গুণন 10⁷ আর্গ পার মোল পার ক্যালভিন। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমাদের এই চ্যাপ্টার থেকে যে ম্যাথের কথাগুলো বললাম, যে ম্যাথ কোন সূত্রগুলো দিয়ে আসবে বা ম্যাথ কোন জায়গাটা থেকে আসবে, তোমাকে আমি বলি। এখান থেকে তোমাকে প্রশ্ন একটা বলবে যে ভাইয়া, তোমাকে বলবে কি? তোমাকে আংশিক চাপ বের করতে বলবে। কি বের করতে বলবে? আংশিক চাপ। এইটা তোমাকে বলবে যে আংশিক চাপ বের করো। এইটা একটা প্রশ্ন আসতে পারে ম্যাথের জন্য। আরেকটা প্রশ্ন আসতে পারে, তোমাকে বলতে পারে যে মোল ভগ্নাংশ বের করো। এই দুইটা প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে আংশিক চাপ বের করো, আর একটা হচ্ছে মোল ভগ্নাংশ বের করো। এবং এইটা তুমি কিভাবে শর্টকাটে করবে আমি সেটা তোমাকে দেখাচ্ছি। তাহলে এখন আমি কি করব? আগে সূত্রটা লিখে দিব, একটু পর যখন আমি তোমাকে পরীক্ষা আসার মতো প্রবলেমগুলো সমাধান করিয়ে দিব, ওই জায়গাটায় যে আমি কি করব? এই দুই টাইপ থেকে দুইটা প্রবলেম আমি তোমাকে সমাধান করিয়ে দিব। এবং যে প্রবলেম সমাধান করবো আশা করি এই টাইপের প্রবলেমই পরীক্ষায় চলে আসবে, টাইপের প্রবলেম চলে আসবে। কি বলছি ভাই? টাইপ, ওই সেম টাইপের প্রবলেম চলে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আংশিক চাপ এটা কেমনে বের করবা? আসো এই সূত্র লিখে নাও আগে। আংশিক চাপ ইকুয়াল টু, মনে রাখবা যে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আংশিক চাপের সূত্রটা কি? আংশিক চাপের সূত্র হচ্ছে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। কি বললাম ভাইয়া? যে আংশিক চাপ বের করার সূত্রটা হচ্ছে আমাদের মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এখন পরীক্ষার সময় এই যে মোল ভগ্নাংশ দেখতে পারতেছো, এই মোল ভগ্নাংশ তোমাকে বের করতে বলবে। শুধুমাত্র মোল ভগ্নাংশ কি কেমনে বের করবা? যে মোল ভগ্নাংশ বের করার টেকনিকটা হচ্ছে তোমাকে যার মোল বের করতে বলবে। যার মোল বের করতে বলবে সেটা উপরে বসাবা। তাহলে এখানে কি লিখলাম? যে যার মোল।
যার মোল বের করতে বলবে সেটা কি করবা, উপরে বসাবা। আর নিচে ডিভাইডেড বাই, নিচে কি করবা, সবার মোল বসাই দিবা, সবার মোল বসাই দিবা। একটু পরে ম্যাথ করাইলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা। মনে করো তোমাকে এ আর বি দুইটা গ্যাস দেয়া আছে, তোমাকে এ এর জন্য কি করতে বলছে, মোল ভগ্নাংশ বের করতে বলতেছে। তাহলে কার জন্য বলতেছে, এ এর জন্য। তাহলে যার মোল সেটাকে উপরে বসাবা, তাহলে এটাকে উপরে বসাইলাম, আর নিচে দেখার দরকার নেই, দুইটা জিনিস আছে, দুইটা যোগ করে বসাই দিবা, দুইটা যোগ করে বসাই দিবা। তাহলে উপরে এখানে উপরে কি থাকবে, যার মোল, আর নিচে থাকবে সবার মোল, সুন্দর করে বসিয়ে দিবা, দেখবা যে এখানে তোমার কাজ শেষ। আচ্ছা, এরপরে আমাদের চলো পরবর্তী আমরা অংশে চলে যাই। আমাদের পরবর্তী অংশে আমাদের যে জিনিসটা লাগবে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র পড়াবো, এবং এই সূত্র থেকে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, এবছর আসতে পারে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। কি বললাম ভাইয়া, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। তাহলে এই যে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র, এটা জানতে হবে। এটা কি, এটা হচ্ছে একটু দেখো যে স্থির তাপমাত্রা এবং চাপে গ্যাসের যে ব্যাপনের হার, এটা কি অণুগুলোর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারো নাই তো? আচ্ছা দেখো একটু করে, এই যে আর ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার ডি। আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি তোমাকে। এখানে তোমাদের এই যে আর, এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে তোমাদের ব্যাপনের হার, এটা হচ্ছে তোমাদের ব্যাপন হার, এটা হচ্ছে তোমাদের ব্যাপন হার। আর এখানে ডি মানে হচ্ছে ঘনত্ব। এখানে ডি মানে কি, এখানে ডি মানে হচ্ছে ঘনত্ব। তাহলে আমি সূত্রটা কি বললাম, যে স্থির তাপমাত্রা ও চাপে, এখানে তোমাদের টেম্পারেচার এবং চাপ দুটোই স্থির। তাহলে স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের যে ব্যাপনের হার, এই যে গ্যাসের ব্যাপনের হার, তার মানে কি, গ্যাসের ব্যাপনের হার অণুগুলার ঘনত্বের, এই যে ঘনত্ব আছে না এখানে, ঘনত্বের বর্গমূল, এই যে বর্গমূল, এই যে ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক। তার মানে অণুগুলোর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এতটুকু মনে রাখতে পারলেই হয়ে গেছে। এবার একটা পুরোটা সূত্র লিখে দেই। যদি সূত্র আকারে লিখি তাহলে কিভাবে আসবে, পুরোটা লিখি একটু করে, যে R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার, তুমি লিখতে পারবা যে ব্যস্তানুপাতিক যেহেতু, তার মানে D2 বাই D1 চলে আসবে, ইকুয়াল টু লিখতে পারবা রুট ওভার, কি লিখতে পারবা, M2 বাই M1। অর্থাৎ এ মানে কি ভাই, এখানে আণবিক ভর, তার মানে আণবিক ভরের সাথেও কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইকুয়াল টু লিখতে পারবা তুমি এখানে T2 বাই T1। এই সূত্রগুলো কেন লিখে দিলাম ভাইয়া, এগুলো আমাদের ডিরেক্টলি পরীক্ষায় সূত্র আকারে আসতে পারে, ম্যাথ না আসলেও সূত্র আসবে। এই জন্য এটা একটু ভালো করে দেখবে, এই বক্সটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য কি আসতে পারে, ডিরেক্টলি সূত্র আসতে পারে। এই আর এর সাথে যদি টি এর সম্পর্ক দেয় তাহলে কি হবে, R1 বাই R2 T2 বাই T1। এখানে কিন্তু রুট নাই, সবগুলোতে রুট আছে, শুধুমাত্র এই যে আর এর উপরে কিন্তু রুট নাই। এখানে ভাইয়া R1টা কি ভাইয়া, R1টা হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, এটা হচ্ছে প্রথম গ্যাস, ঠিক আছে। R1টা কি, R1টা হচ্ছে প্রথম যে গ্যাস আছে, এই প্রথম গ্যাসের ব্যাপন হার, প্রথম গ্যাসের কি হার ভাইয়া, ব্যাপন হার, প্রথম গ্যাসের ব্যাপন হার। সেম ভাবে R2টা কি, R2টা হচ্ছে ভাই আমাদের যে দ্বিতীয় যে গ্যাসগুলো রয়েছে, সেই দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, ঠিক আছে, দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার। ওকে, আচ্ছা বুঝতে পারছো। এবার এই যে M1টা কি ভাইয়া, M1টা হচ্ছে আমাদের প্রথম গ্যাসের জন্য আণবিক ভর, এবং M2টা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্যাসের জন্য আমাদের আণবিক ভর। তো আমি যদি তোমাদেরকে সূত্রটা একটু করে দেখিয়ে দিই, তোমরা যে এখান থেকে সুন্দর করে পড়ে নিবা, আমি যখন স্লাইডটা দিব পড়ে ফেলবা, যে স্থির তাপমাত্রা, ঠিক আছে, স্থির তাপমাত্রা ও চাপে আমাদের গ্যাসের যে অণুগুলো আছে, এই অণুগুলার ঘনত্বের কি, ব্যাপন হারটাকে অণুগুলোর ঘনত্বের ব্যস্তানুপাতিক। তার মানে R ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই রুট ওভার ডি। তাহলে R1 বাই R2 ইকুয়াল রুট ওভার M2 বাই M1, D2 বাই D1, T2 বাই T1। এখানে রুট আছে, রুট নাই। তাহলে এখানে কি, যে প্রথম গ্যাসের ব্যাপন হার, দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, এটা হচ্ছে প্রথমটার জন্য আণবিক ভর, আর M2টা হচ্ছে দ্বিতীয়টার জন্য আণবিক ভর। এতটুকু পড়লেই হবে। আর তোমাকে এই যে আমি মোলার গ্যাস দুর্ভোগের মানগুলো পড়িয়েছি, এই যে মোলার গ্যাস দুর্ভোগের যে মানগুলো পড়িয়েছি এগুলো দেখবা। তারপর গ্যাসের ঘনত্ব কি, D ইকুয়াল টু PM বাই RT। সো এগুলো তোমাকে দিয়ে দেবো, সমস্যা নাই। আর পরীক্ষায় যে এটা বেশি আসে ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা, এই যে এটা, যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা ভাই, PV ইকুয়াল টু 1/3 mNc²। এটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। তো এতটুকু যদি দেখতে পারো তাহলে আমাদের মোটামুটি কাভার। সো আসলে একটা ম্যাথ করাই তোমাদেরকে, শর্টকাটে একটা ম্যাথ আসতে পারে। এই ম্যাথটা একটু করে দেখো তো পারবা কিনা। যদি তোমাদেরকে বলে নিচের কোন গ্যাসটার ব্যাপন হার সর্বাধিক, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, যে নিচের কোন গ্যাসটার ব্যাপন হার সর্বাধিক। তাহলে দেখো আমি কি দেখলাম, যে ব্যাপন হারের সাথে আণবিক ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখলাম। তার মানে কি, যার আণবিক ভরটা তোমার কম হবে, মনে রাখবা, যার আণবিক ভর কম তার ব্যাপন হার সর্বাধিক। তার মানে উল্টা সম্পর্ক, তার মানে যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার সর্বাধিক। তাহলে এই গ্যাসগুলো দেখো, অ্যামোনিয়া NH3, তাহলে এর আণবিক ভর হচ্ছে 17, তুমি এটা বের করে দেখতে পারবা। নাইট্রোজেন তোমার 7 × 14 আর এখানে 3, তাহলে 14 আর 3 17। এখানে কার্বন 6 × 2 12 আর 4 16। আর নাইট্রোজেন একটার জন্য 14, দুইটার জন্য আসছে 28, কার্বন এখানে কত 12, অক্সিজেন 16, তার মানে টোটাল আসছে 28। এটা তো বের করতে পারবা, এটা বাচ্চাদের ক্যালকুলেশন। তো এখানে বলছে যে যার ব্যাপন হার, কার ব্যাপন হার সর্বাধিক হবে, যার আণবিক ভর কম হবে। তাহলে কার আণবিক ভর কম, এখানে দেখো এই যে 16, তার মানে CH4 এর কি এখানে আণবিক ভরটা কম, আণবিক ভর কম, তাহলে তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। আশা করি তুমি এই জিনিসটা ইজিলি বুঝতে পারছো। তো এবার মনে করো তোমাকে বললো যে একটা n মোল গ্যাসের গতিশক্তি বের করতে বললো। তাহলে n মোল গ্যাসের গতিশক্তি কেমনে বের করবা, তাহলে গতিশক্তির ফর্মুলা ইকে ইকুয়াল টু 3/2 nRT, ঠিক আছে, ইকে ইকুয়াল টু 3/2 nRT, এই সূত্র দিয়ে বের করবা। আচ্ছা
এবার তোমার পরীক্ষায় আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিচের কোনটি, এটা একটু মনে রাখবা যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিচের কোনটি। কি বললাম, যদি পরীক্ষা আসে যে ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, কি বললাম ভাই, ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিচের কোনটা, এটা যদি বলে যে কোনটা ভাইয়া, তাহলে মনে রাখবা এই সমীকরণটা হচ্ছে তোমার পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ডিরেক্টলি সমীকরণ আসতে পারে, তখন তোমাকে বলতে হবে যে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, আর এখানে হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। তোমাকে বলতে পারে যে এই সূত্রের মধ্যে এ আর বি কি, এ আর বি, এই সূত্রের মধ্যে এ আর বি হচ্ছে ধ্রুবক, মনে রাখবা এই সূত্রের মধ্যে এ আর বি হচ্ছে ধ্রুবক। এবং একটা প্রশ্ন আসছিল যে এই এ দ্বারা কি বোঝায়, এই সূত্রের মধ্যে যে এ আছে এই এ দ্বারা কি বোঝায়, এই এ দ্বারা বোঝায়, এই এ দ্বারা বোঝায় আন্ত আণবিক আকর্ষণ, এই এ দ্বারা বোঝায় আন্ত আণবিক, তাহলে এই এ দ্বারা কি বোঝায়, আন্ত আণবিক, ভাইয়া কি বোঝায় বলতো, আন্ত আণবিক আকর্ষণ বোঝায়, ঠিক আছে, আন্ত আণবিক আকর্ষণ বোঝায়। আর তো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি টেম্পারেচার সবই জানো, ওকে, এখানে আর সমস্যা নাই। এতটুকু বুঝতে পারলে আমাদের পড়া শেষ। এবার একটা জিনিস বলবো, এটাই পরীক্ষা আসবে, একটা জিনিস বলবো ভাই, এইটাই পরীক্ষা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, এটা 100% আসবে ভাই, এটার কোনো মিস নাই, ঠিক আছে, এটার কোনো মিস নাই, এটা আসবেই। একটা আসবে অনুবন্ধী অ্যাসিড, অথবা তোমাকে বলবে যে অনুবন্ধী ক্ষার, প্রশ্ন এটা করবে যে নিচের কোনটি অনুবন্ধী অ্যাসিড অথবা নিচের কোনটি অনুবন্ধী ক্ষার। এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। আরেকটা প্রশ্ন কি আসবে বলে দিচ্ছি, আরেকটা প্রশ্ন আসবে নিচের কোনটা লুইস অ্যাসিড এবং নিচের কোনটা লুইস ক্ষার, এইটা থেকে তুমি দুইটা প্রশ্ন 100% পাবা। তাহলে দেখো অনুবন্ধী অ্যাসিড কি, অনুবন্ধী অ্যাসিড মানে শর্টকাট অ্যাপ্লাই করবা, কি করব, একটা H+ যোগ করব, একটা H+ যোগ করবা, ঠিক আছে, একটা H+ যোগ করবা। আর অনুবন্ধী ক্ষার মানে কি ভাইয়া, একটা H+ বাদ দিবা, একটা H+ বাদ দিবা, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি বা পরীক্ষায় এভাবে প্রশ্নগুলো আসবে, মনে করো তোমাকে বললো যে, তোমাকে কি বললো, অনুবন্ধী অ্যাসিড না, আচ্ছা মনে করো বললো তোমাকে যে HSO4, এইটা দিল তোমাকে যে এর অনুবন্ধী অ্যাসিড নিচের কোনটি, এর অনুবন্ধী অ্যাসিড নিচের কোনটি। তাহলে আমি কি বলছি যে অনুবন্ধী অ্যাসিড মানে একটা H+ যোগ করব, তার মানে এটার জন্য অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, এখানে কি করবো, একটা H যোগ করবো। তাহলে H যোগ করলে কি হবে, H2, যে একটা H ছিল আরেকটা H যোগ করে H2 হয়ে গেল, তাহলে H2SO4, তাহলে এইটার অনুবন্ধী অ্যাসিড হলো এইটা, ঠিক আছে, এইটার অনুবন্ধী অ্যাসিড হলো এইটা। এখন অনুবন্ধী ক্ষার কি মানে, ক্ষার মানে কি ভাইয়া, যে অনুবন্ধী ক্ষার মানে হচ্ছে একটা H+ বাদ দিব, একটা H+ বাদ দিব। তোমাকে বললো মনে করো যে HSO4, এইটার অনুবন্ধী, এটা তো অ্যাসিড না, এটা ভুল লিখছি, অনুবন্ধী অ্যাসিড, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার, ঠিক আছে, অনুবন্ধী অ্যাসিড আর অনুবন্ধী ক্ষার। তাহলে এর অনুবন্ধী ক্ষার কি, এর অনুবন্ধী ক্ষারটা কি হবে, তাহলে কি বলছিলাম যে H+ বাদ দিবা, তাহলে একটা H বাদ দাও, এখান থেকে মনে মনে যদি তুমি একটা H বাদ দাও তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে তোমার S, এই যে ASO4, আর এখানে 2 থাকলে যেটা থাকবে ওটা তুমি অ্যান্সার থেকে দাগাই দিবা, ঠিক আছে, অপশন থেকে দাগাই দিবা, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তারপরে তোমাকে যদি এরকম বলে যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এত এর অনুবন্ধী ক্ষার কোনটা, অনুবন্ধী ক্ষার কি মানে, ক্ষার মানে কি একটা H বাদ দিবা, তাহলে একটা H বাদ দিলে কি থাকবে, একটা থাকবে H, তারপর SO4, ঠিক আছে, একটা H বাদ দিলা তাহলে থাকবে একটা HSO4, এইভাবে অপশনে যেটা থাকবে তুমি সেটা দাগাই দিবা, অ্যান্সার হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের চলে আসবে। এরপর তোমাদের ভাইয়া আরেকটা প্রশ্ন চলে আসবে, নিচের কোনটা লুইস অ্যাসিড, এটা থেকে একটা প্রশ্ন আসবে, নিচের কোনটা লুইস অ্যাসিড। ভাইয়া আমি লুইস অ্যাসিড যেগুলো লিখে দিব বইয়ে অসংখ্য রয়েছে, আমি যেটা লিখে দিব সেটাই আসবে, এবং পরীক্ষা আসবে লুইস ক্ষার কোনটা, লুইস ক্ষার বইয়ে অনেক আছে ভাই, আমি দুইটা বলবো এই দুইটাই আসবে। কেন ভাইয়া আপনি যে দুইটা বলবেন ওই দুইটাই আসবে, কারণ দুইটা বিখ্যাত লুইস ক্ষার রয়েছে এবং পরীক্ষায় সবসময় এই দুইটাই আসে, সব ভর্তি পরীক্ষায় এই দুইটাই আসে। লুইস ক্ষার কি ভাইয়া, এই যে একটা হলো পানি, হয় তোমার পরীক্ষা পানি থাকবে, নাহলে পরীক্ষা থাকবে অ্যামোনিয়া। তাহলে লুইস ক্ষার থেকে প্রশ্ন আসলে এই দুইটার বাইরে জীবনও আসবে না, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে NH3। আর লুইস অ্যাসিড যদি বলে ভাইয়া, তাহলে মনে রাখবা যে এইটা পরীক্ষা আসবে, এই যে Al, যেখানে দেখবা AlCl3 আছে, এটা লুইস অ্যাসিড, এটা আসবে, নাহলে যে এটা আসবে FeCl3, এই দুটো সব থেকে বেশি আসে এবং রিস্ক নেওয়া যাবে না। লুইস অ্যাসিডের জন্য আরো কয়েকটা লিখে দিচ্ছি, একটা আসতেছে এই যে BF3, তারপর হচ্ছে SO3, তারপর হচ্ছে CO2 এবং হচ্ছে কপার 2+, এই কয়েকটা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে তোমার মনে রাখা সহজ না, দেখো তো এই কয়েকটা লুইস অ্যাসিড, এইগুলোর মধ্যে থেকে তুমি একটা আমার কমন পাবা। আর লুইস ক্ষারের মধ্যে দুইটা বলছি, এই যে H2O আর হচ্ছে NH3, ঠিক আছে, এই দুটো হচ্ছে লুইস ক্ষার। এবং এখানে অনেকগুলো থেকে ভয় পাচ্ছ, দরকার নেই, এই যে এটা খালি মনে রাখো, কোনটা মনে রাখবো জানো, এই যে প্রথমটা AlCl3, এটা পরীক্ষা আসবে, নাহলে যে FeCl3 আসবে, বলেই দিলাম যে এই দুইটার মধ্যে একটা আসবে, এই দুইটার মধ্যে একটা আসবে, বলেই দিলাম তোমাদেরকে কোন দুইটা আসবে। আচ্ছা এরপরে তোমাকে যদি বলে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটা, কি বলতে পারে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটা। ওকে, যদি এই টাইপের প্রশ্ন করে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নিচের কোনটা, এটা একটু ভালো করে মনে রাখতে হবে, এটা থেকে একটা প্রশ্ন আসার চান্স অনেক বেশি। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবা যে নাইট্রোজেন ও সালফারের যে অক্সাইডগুলো রয়েছে, কি বললাম, নাইট্রোজেন এবং সালফারের যে অক্সাইডগুলো রয়েছে সেগুলো কি ভাইয়া আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তাহলে সেটা কি, একটা হচ্ছে SO2, ঠিক আছে, মানে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে SO3 সালফার ট্রাইঅক্সাইড, তারপরে তোমার হচ্ছে NO2, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টি মানে কি ভাইয়া, এই যে ACID, অ্যাসিড রেইন। প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি অ্যাসিড রেইনের জন্য দায়ী, এই তিনটার মধ্যে ভাইয়া একটা তুমি অপশনে পেয়ে যাবা। এবং মনে রাখবা যে এই অ্যাসিড বৃষ্টির জন্য যদি পিএইচ এর যে মানটা, এটা যদি 5.6 এর
কম হয়, কি বললাম 5.6 এর কম হবে, 5.6 এর যদি কম হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এসিড বৃষ্টি বলে। 5.6 এর কম হলে তাকে কি বলে, তাকে এসিড বৃষ্টি বলে। তাকে যদি মানে বৃষ্টির পানির যে মানটা পিএস এর মানটা সেটা যদি 5.6 এর কম হয় তাকে কি বলবা, এসিড বৃষ্টি বলে। তাকে এসিড বৃষ্টি, তাকে এসিড বৃষ্টি বলে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো এতটুকু জিনিস মনে রাখো, দেখবা যে ঘুরে ফিরে পরীক্ষায় এই জিনিসগুলো চলে আসতেছে। আমি তোমাদেরকে এই যে এখানে সবগুলো জিনিস নোট করে দিয়েছি, যে ভ্যান ডার ওয়ালস যে সমীকরণটা রয়েছে এখানে, যে এ কি আন্তঃনামিক আকর্ষণ, এটা ভাইয়া পরীক্ষায় অনেক বেশি আসে। আর যেটা বলছিলাম যে অনুবন্ধী অ্যাসিড ক্ষার, এই যে তুমি এস প্লাস যোগ করে এখানে বাদ দিবা, আর এখানে সবগুলো জিনিস লেখা আছে, পরবর্তী আমি তোমাকে সুন্দর করে এটা দিয়ে দিব, গ্রুপে আপলোড করে দিব, টেনশন নিও না, গ্রুপে এটা আপলোড করে দিব। ওকে আচ্ছা, এবার আসো, তোমাকে প্রশ্ন করতে পারে এই যে এইটা থেকে একটা প্রশ্ন আসার জন্য অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ। এটা নরমালি মেডিকেল অনেক বেশি আসে, বাট এই জায়গা থেকেও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ভাই একবার একটা প্রশ্ন আসছিল, এবং তোমাদের বারও আসতে পারে। যদি বলে যে বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত, সেটা হচ্ছে 0.05 ppm। আর যদি বলে যে হু এর মতে পানীয় জলে নিরাপদ মাত্রা কত, 0.01 ppm। কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়া, আমরা পরীক্ষা এলোমেলো করে ফেলি যে এটা কি হু এর জন্য বলছে নাকি আসলে নিরাপদটা বলছে। তুমি মনে রাখবা, এই যে যদি শুধু নিরাপদ দেখো, যদি নিরাপদ দেখো তাহলে তুমি লাগাবা 0.01, আর বাকি যদি যাই বলুক না কি লাগাবা 0.05। তার মানে একটু রিল্যাক্স করে পড়ো, কারণ তুমি দুইটা মনে রাখতে যে ভুল করার তো দরকার নাই। নিরাপদ দেখলে কি লাগাবা হচ্ছে 0.01, এটা নিরাপদ। আর সব মানে সর্বোচ্চ সহনীয় মাত্রা কত, সর্বোচ্চ সহনীয় মাত্রা হচ্ছে যেটা 0.05, ঠিক আছে। আচ্ছা ওকে, বুঝতে পারছো আশা করি। এবার দেখো পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে বলবে যে প্রোটোফিলিক পদার্থ নিচে কোনটি। যেমন একবার প্রোটোফিলিক মানে কি, যে হচ্ছে প্রোটন আসক্তি, যার মানে প্রোটনের প্রতি একটা আসক্তি রয়েছে, বা প্রোটন গ্রহণ করার আসক্তি সবচেয়ে বেশি, সেটা কোনটা, NH3। তাহলে প্রোটন আসক্তি সবচেয়ে বেশি কার, প্রশ্ন আসবে পরীক্ষায় যে প্রোটন আসক্তি সবচেয়ে বেশি কার, NH3 মনে রাখবা। আর প্রোটন দাতাকে ভাইয়া এইচএফ, ঠিক আছে, এইচএফ। আচ্ছা ওকে, তারপর যদি বলা যায় নাইট্রিক অ্যানহাইড্রাইড নামে পরিচিত নিচের কোনটি, নাইট্রিক অ্যানহাইড্রাইড নামে পরিচিত নিচের কোনটি। এগুলো সবগুলোই পরীক্ষার জন্য মানে কয়েকশো কোটি % ইম্পর্টেন্ট। তাহলে কি ভাইয়া, N2O5, ভালো করে দেখো N2O5। আচ্ছা, আমি আদর্শ গ্যাস পড়ার সময় তোমাদেরকে এটা পড়াইছিলাম যে অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ, এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকবে না, তুমি মান বসায় জীবনে এটা বের করতে পারবে না, কারণ অনেক বড় ক্যালকুলেশন হবে। এই জন্য বলছিলাম যে অক্সিজেনের জন্য মুখস্থ করবা। সেটা কত বলছিলাম ভাইয়া, ফিজিক্সে যখন পড়াইছি ওয়ান শট ক্লাসটা নিয়েছিলাম, 3 ঘন্টার ক্লাসে পুরো জিনিস শেষ করে দিছি। তো ওইখানে তোমাকে বলছিলাম যে 461 হবে, ঠিক আছে। 3 ঘন্টার ক্লাসে যে ফিজিক্সটা পড়াইলাম তোমাদেরকে এ টু জেড কভার করে দিছি, ওই ক্লাসে বলছিলাম ভাই, ওই ক্লাসে বলছিলাম যে 461, এটা তোমাদেরকে আদর্শ গ্যাস যখন পড়াইছি তখন বলছি, এবং বলছি যে এটা মুখস্থ করে দাও, এবং এখানে থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই। ওকে আচ্ছা, এরপর দেখো এই চ্যাপ্টার থেকে আরেকটা বলি যে হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ, এটাও মনে রাখবা, এটা হচ্ছে 1844 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে দেখো পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি পানিগ্রাহী পদার্থ। পরীক্ষায় বেশি আসে যেটা, আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম, আর বাকিগুলো একটু দেখবা, রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। পানিগ্রাহী পদার্থ হচ্ছে CaCl2, ওকে। আর P2 এটাও আসতে পারে, তারপরে H2SO4 সালফিউরিক অ্যাসিড এবং CaO, ওকে, ক্যালসিয়াম অক্সাইড, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর যদি তোমাকে বলে যে রক্তে হিমোগ্লোবিনের সাথে জটিল যৌগ গঠন করে নিচের কোনটি, এগুলো মুখস্থ বিদ্যা পড়াশোনা কি করতে হবে ভাইয়া, মুখস্থ করতে হবে। আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই কারণে যাতে তুমি মুখস্থ করতে তোমার সহজ হয়। তাহলে দেখো রক্ত হিমোগ্লোবিনের সাথে জটিল যৌগ গঠন করে CO। আচ্ছা দেখো আর একটা জিনিস তোমাকে আমি বলে দেই, এটা পরীক্ষায় আসবে, তোমাকে বলবে, মনে করো তোমাকে বললো যে নীরব ঘাতক কোনটা, নীরব ঘাতক মনে রাখবা CO। এই CO কি ভাইয়া, এটা হচ্ছে তোমাদের নীরব ঘাতক। এবং মনে রাখবা যে প্রকৃতির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে 78%, কত পার্সেন্ট, 78%। প্রকৃতিতে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%, এবং অক্সিজেনের যদি পরিমাণটা বলে তাহলে এটা মনে রাখবা, এটা হচ্ছে 21%। তাই নাইট্রোজেন হচ্ছে 78%, অক্সিজেন 21%। এবং তোমাকে যদি আরেকটা জিনিস বলে যে, দেখো আমি একটু তোমাকে এখানে একটু দাগাই দিই জিনিসটা, যদি এটা বলে তোমাকে যে 100 ডিগ্রি সেলসিয়াস, দেখো এটা এটা ম্যাথ, কিন্তু এটা আমাদের অ্যান্সার মুখস্থ করতে হবে। আমরা তোমাদের বলি না যে কিছু কিছু জিনিস মুখস্থ করে যাও হুবাহু আসবে, সেরকম একটা ডাটা হচ্ছে এই যে এইটা। যদি তোমাকে বলে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 কেজি জলীয় বাষ্পের আয়তন কত, 1245 লিটার, মুখস্থ করো, এটা মুখস্থ করো, এখনই মুখস্থ করে এটা আসবে। তারপর বললাম কি যে নাইট্রোজেনের পরিমাণ 78, অক্সিজেন কত ভাইয়া 21%, নীরব ঘাতক CO, ওকে, এটা মনে রাখবা। তারপর দেখো প্রশ্ন আসতে পারে যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটা ক্রিয়াশীল হয়। মনে রাখবা বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসটা ক্রিয়াশীল হয়। তাহলে পরীক্ষায় যদি আসে যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাস ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে নাইট্রোজেন। আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা কত, এটাও পরীক্ষা অনেকবার আসছে যে আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম/লিটার। 4 থেকে 8 কি বলছি ভাই, মিলিগ্রাম/লিটার। তাহলে পানি কেন ক্ষারীয় হয়, যদি পরীক্ষা আসে কেন ক্ষারীয় হয়, মনে রাখবা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ফেরাস, এই যে জিনিসগুলো আছে এগুলার বাইকার্বনেট এবং হচ্ছে কার্বনেট, এই লবণগুলো পানিতে দ্রবীভূত হওয়ার কারণে আমাদের কি হয়, পানিটা ক্ষারীয় হয়। জাস্ট এইগুলো একটু মুখস্থ করে পড়াশোনা, একটু মুখস্থ করো এখান থেকে, দেখবা যে তোমার সবগুলা প্রশ্ন কিন্তু কমন চলে আসতেছে, এর বাইরে ভাইয়া আসবে না। এরপরে যদি তোমাকে আমি বলি আরেকটা প্রশ্ন লিখে নাও যে কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত। কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে
31.1 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের নোটে ভাই অ্যাড করা থাকবে, আমি যে নোটটা তোমাদেরকে দিব সেই নোটে কিন্তু ভাই এটা অ্যাড করা থাকবে, টেনশন নিও না, এটা নোটে অ্যাড করা থাকবে। এবার যদি তোমাকে বলে যে অম্ল ক্ষারের লুইস তত্ত্ব অনুসারে, অম্লটা কি? অম্ল ক্ষারের লুইস তত্ত্ব অনুসারে অম্লটা হচ্ছে যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি যে তোমার অম্ল মানে কি? অম্ল মানে হচ্ছে একটা H+ ত্যাগ করবে, ঠিক আছে না? কিন্তু অম্ল ক্ষার তোমাকে যদি বলে, নর্মালি তুমি জানো যে অম্ল মানে কি একটা H+ ত্যাগ করে। আর তোমাকে যদি অম্ল ক্ষারের তত্ত্বটা বলে, যে অম্ল ক্ষারের তত্ত্বে, ঠিক আছে, যে অম্ল ক্ষারের লুইস তত্ত্ব, একটু ভালো করে খেয়াল করবা, যে অম্ল ক্ষারের লুইস তত্ত্ব অনুযায়ী যদি বলে, সেক্ষেত্রে অম্লটা কি? সেক্ষেত্রে অম্লটা হচ্ছে দেখো যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। এটা পরীক্ষা আসে, এটা ব্যতিক্রম, তো এটা পরীক্ষা আসে, একটু ভালো করে দেখবা। তারপর দৈত্যাকার অণু কোনটা? SiO2, এটা কি ভাই? দৈত্যাকার অণু। এরপর যদি বলে যে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে, এই চাপে গ্যাসীয় অবস্থা থাকে, কে গ্যাসীয় অবস্থা থাকে? এটা পরীক্ষা আসতে পারে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কে গ্যাসীয় অবস্থা থাকে? সেটা হচ্ছে ভাইয়া ক্লোরিন। কে ভাইয়া? ক্লোরিন। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখবা যে ক্লোরিনটা গ্যাসীয় অবস্থা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে এখানে দিয়েছি আমি, যে মাছের শ্বাসকার্য কেন বাধাগ্রস্ত হয়? মাছের শ্বাসকার্য বাধাগ্রস্ত হয় পানিতে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বাড়লে, পানিতে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা বাড়লে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়। তো আশা করি তোমরা এই সবগুলা জিনিস হয়ে একদম ক্লিয়ার হয়ে বুঝতে পারছো। এবার আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির, যেটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। ভাইয়া এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আশা করি যে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, তুমি পরিমাণগত রসায়ন থেকে ইজিলি কভার করে ফেলতে পারবা। তো দেখো আমরা একটু শুরু করি এই চ্যাপ্টারটা। তাহলে আমাদের এই চ্যাপ্টারে প্রথমে পড়তে হবে, দেখো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। আচ্ছা, ওকে। এখন দেখো এখানে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন সূত্র জানতে হবে। আমাদের মোল সংক্রান্ত আমাদের বইয়ে কিছু সূত্র রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সূত্রগুলো আমরা প্রথমে একটু করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের মোল সংক্রান্ত প্রথম যে সূত্রটা লাগবে, দেখো এই যে এন, এন কে কি দ্বারা প্রকাশ করি আমরা? এটা এই এন মানে হচ্ছে মোল সংখ্যা, ঠিক আছে? তাহলে সূত্রটা কি হচ্ছে? দেখো যে এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ঠিক আছে? এখানে কি ডাব্লিউটা হচ্ছে ভর আর এমটা হচ্ছে আমাদের আণবিক ভর। তার মানে আমরা যদি ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি? এন পাচ্ছি। এন মানে কি? এখানে মোল সংখ্যা। তাহলে এই এন কিন্তু বের করতে বলবে আমাকে মোল সংখ্যা, ঠিক আছে? এন আমাদেরকে পরীক্ষায় বের করতে বলবে। এখন এই সূত্রটা যে পরীক্ষা আসবে তার তো কোনো গ্যারান্টি নাই। এটা আরো একটা সূত্র রয়েছে, সেগুলো আসতে পারে। তাহলে একটা হচ্ছে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এটা আসতে পারে। অথবা আসতে পারে তোমার এইটা, যে এন ইকুয়াল টু এন বাই এন এ। কোনটার পরিচয় কি আমি বলে দিচ্ছি, টেনশন নিও না, বলে দিচ্ছি। এটা আসতে পারে। অথবা আসতে পারে যে মনে করো এন ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার, এই সূত্র আসতে পারে। ওকে, আচ্ছা। এবার মনে করো যে এখানে যে ভিটা মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের লিটারে। সবগুলো নিয়ে কথা বলবো। আরেকটা আসতে পারে, মনে করো এন ইকুয়াল টু, মনে রাখবা এন ইকুয়াল টু ভিএস। এন ইকুয়াল টু ভিএস, এটা কেমন মনে রাখবা? যে ভিএস মানে ভার্সেস। মনে করো যে আজকে বাংলাদেশ ভার্সেস অন্য একটা টিমের খেলা হচ্ছে, তাহলে সেটা দিয়ে মনে রাখবা ভিএস ভার্সেস, এভাবে ইজিলি মনে রাখতে পারবা। আচ্ছা, আর এই যে এখানে ডাব্লিউটা লিখছি না, এই ডাব্লিউটা হবে গ্রামে প্রকাশিত ভর। ডাব্লিউটা কি হবে? গ্রামে প্রকাশিত ভর। একটু মনে রাখো, এটা গ্রামে প্রকাশিত ভর। তাহলে সবগুলা সূত্রকে যদি আমি একসাথে করে লিখি, দেখো সবগুলো এখানেও এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, তাহলে একসাথে আমি লিখতে পারবো যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4। এখানে ভিটা হচ্ছে লিটারে, এখানে ডাব্লিউটা হচ্ছে গ্রামে, আবার এখানে কি ভিএস, এখানেও ভিটা হচ্ছে লিটারে, তারপর হচ্ছে ভি ডট এস। ওকে, তো এই পুরো বক্সটা আমাদেরকে মনে রাখতে হবে। তোমার পরীক্ষায় তোমার যদি ভাই কপাল ভালো থাকে, আশা রাখি এই সূত্রগুলো থেকেই তোমার একটা ম্যাথ চলে আসবে। যেহেতু পরিমাণগত রসায়ন থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে, তো তুমি যদি ভাই এই জায়গাটা একটু ভালো মতো পড়ে যেতে পারো, এই ম্যাথগুলো দেখে যেতে পারো, এখান থেকে আমাদের একটা ম্যাথ চলে আসবে। পরিচয়গুলো কি বললাম? এটা গ্রামে প্রকাশিত ভর, এটা হচ্ছে তোমাদের লিটারে প্রকাশিত আয়তন। মনে রাখবা এই ভিটা হচ্ছে লিটারে, এই ভিটা হচ্ছে কিন্তু লিটারে। ওকে, আচ্ছা, এতটুকু মনে রাখলে হইলো। আর এম হচ্ছে এখানে আণবিক ভর। আর এই এনটা কি ভাইয়া? এই এনটা হচ্ছে আমাদের অণু বা পরমাণু সংখ্যা। এটা কিসের সংখ্যা? এটা হচ্ছে আমাদের অণু অথবা পরমাণু। এটা হচ্ছে আমাদের অণু অথবা পরমাণু সংখ্যা, ঠিক আছে? অণু অথবা পরমাণু সংখ্যা। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু জিনিস বুঝতে পারছো। তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘনমাত্রা। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঘনমাত্রা, দেখো এই জিনিসটা একটু সুন্দর করে তোমাদেরকে পড়াই দেই, যে এই ঘনমাত্রায় 3টা একক রয়েছে। 3টা একক। কয়টা একক ভাইয়া? 3টা একক রয়েছে। এই ঘনমাত্রা যে কথা, মোলারিটি কিন্তু একই কথা। তো 3টা এককের মধ্যে প্রথমটা হচ্ছে মোলারিটি, মোলারিটি, মোলারিটি। তারপরটা হচ্ছে মোলালিটি, তারপরটা হচ্ছে মোলালিটি, মোলালিটি। তাহলে মোলারিটি, একটা হচ্ছে মোলালিটি। তাহলে মোলারিটি, মোলালিটি, এবং আমাদের আরেকটা একক রয়েছে
যেটা হচ্ছে আমাদের নরমালিটি, যেটা হচ্ছে আমাদের নরমালিটি। তাহলে এই যে এই তিনটা কি ভাইয়া, এই তিনটা হচ্ছে আমাদের ঘনমাত্রার একক। এখন পরীক্ষা আসতে পারে যে মোলারিটি জিনিসটা কি, যদি একটু করে বলি। এই মোলারিটি হচ্ছে মনে রাখবা যে 100 মিলিলিটার। এই 100 মিলিলিটার মানে কি, আবার 1 লিটার একই কথা, সরি 1000 মিলিলিটার বা 1 লিটার, 1000 ml অথবা 1 লিটার একই কথা। তাহলে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে কি বলা হয়, মোলারিটি বলা হয়। তাহলে এই 1000 মিলিলিটার বা 1 লিটারের মধ্যে যত মোল দ্রব্য থাকে, কি থাকবে ভাইয়া, যত মোল দ্রব্য থাকবে সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। তাহলে মোলালিটিটা কি, মোলালিটি হচ্ছে মনে রাখবা যে 1000 গ্রাম বা 1 কেজি, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে আমাদের মোলারিটি। আর নর্মালিটি কি, নর্মালিটি হচ্ছে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর থাকে। সেম ভাবে এটা হচ্ছে আমাদের 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর দ্রবীভূত থাকে সেটাকে আমাদের নর্মালিটি বলা হয়। তো ডিফিনিশন তো আসবে না, আমাদের শর্টকাট গুলো জানতে হবে, এগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আসো আমি একটু তোমাদের যদি সামারি করে দিই যে এখানে কি কি লাগবে আমাদের, আমি একটু করে তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে প্রথমত আমাদের লাগবে যে সূত্রগুলো বক্স করে দিয়েছি, n=w/m মনে রাখবা, আবার n=n/n, n=v/22.4। এই যে w পরিচয় কি, গ্রামে প্রকাশিত ভর, খুব ভালো করে নোট করে রাখবা এটা। আর এনটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, ওকে। আচ্ছা, আর এখানে যেটা মনে রাখবা, এই ভিটা হচ্ছে লিটারে, এখানে কিন্তু এই যে ভিটা এটাও কিন্তু হচ্ছে আমাদের এখানে লিটারে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে 1 মোল সমান কি ভাইয়া, দেখো তো 1 মোল সমান 6.023 × 10⁻23। ঠিক আছে, 1 মোল সমান এতটি অণু হইতে পারে, এতটি পরমাণু হইতে পারে। তো এটা একটু দেখবা, এটা পরীক্ষা আসে কিন্তু। এরপর যেটা পড়লাম সেটা হচ্ছে মোলারিটি কি, যে 1000 মিলিলিটার বা 1 লিটারের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। মোলারিটি কি, মোলারিটি কি বলতো, 1000 গ্রাম, 1000 গ্রাম বা এটাকে কি বলা হয়, 1 কেজি বলা হয়। তাহলে 1000 গ্রাম বা 1 কেজিতে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে সেটাকে বলা হয় মোলালিটি। আর নর্মালিটি কি, যে 1000 মিলিলিটার বা 1 লিটারের মধ্যে যত গ্রাম তুল্য ভর থাকবে। তুল্য ভর কি একটু পরে তোমাদেরকে এটা পড়াবো, তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু বুঝতে পারলেই আমাদের অনেকটা কাজ শেষ, এখান থেকে প্রশ্ন চলে আসবে। আমি একটু পরে তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চিন বা হাতে কলমে সমাধান করিয়ে দেখিয়ে দিব যে কোন প্রশ্নগুলা আমাদের কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা আসার মতো এবং কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো আমরা একটু করে সূত্র দেখি, আমরা একটু করে মোলারিটি বের করার সূত্র দেখি। তাহলে আমরা একটু করে দেখো মোলারিটি, মোলারিটি, তাহলে আমরা একটু করে মোলারিটি বের করার সূত্রটা দেখি। তাহলে মোলারিটি আমরা কিভাবে বের করতে পারবো, মোলারিটি আমরা কিভাবে বের করতে পারবো, সূত্র মনে রাখো যে S ইকুয়াল টু S ইকুয়াল টু S ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV, S ইকুয়াল টু 1000 W ডিভাইড বাই MV। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, মোলারিটি বের করতে পারবো। বাট মনে রাখতে হবে এখানে এসটা হচ্ছে আমাদের মোলারিটি বলতে পারো বা ঘনমাত্রা বলতে পারো, একই কথা। তারপরে এই ডাব্লিউটা হচ্ছে আমাদের গ্রামে প্রকাশিত ভর, ডাব্লিউটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। আর এইখানে যে দেখতেছো এমটা কি ভাই, আণবিক ভর। ভিটা হচ্ছে আমাদের, এটা মনে রাখবা, এটা হচ্ছে মিলিলিটার এ আয়তন, এটা মনে রাখা লাগবে। এটা কিন্তু মিলিলিটার আয়তন, আয়তন আগেরটা কিন্তু লিটারে ছিল, এখানে কিন্তু মিলিলিটার আয়তন। এমটা কি, এমটা হচ্ছে আমাদের আণবিক ভর। এমটা কি ভাই, এমটা হচ্ছে আমাদের আণবিক ভর। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার যদি আসো একটু করে সামনে যাই, মনে করো আমি তোমাকে বললাম যে 1000 মিলিলিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়। তাহলে 1000-এর মধ্যে মনে রাখবা যে 1000-এর মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, 1000-এর মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে সেটাকে বলা হয় মোলার দ্রবণ। কি বলা হয় সেটাকে, সেটাকে বলা হয় মোলার দ্রবণ বলা হয়, সেটাকে বলা হয় মোলার দ্রবণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়, মোলার দ্রবণ বলা হয়। আবার মনে করো এটা কিন্তু 1000 মিলিলিটার বা তুমি 1 লিটার বলতে পারো। আবার মনে করো যে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল, যদি 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেটাকে কি বলা হয়। দেখো এই 0.5 কি, 1-এর অর্ধেক, একটাকে তুমি যদি ফাইনাল চিন্তা করো তাহলে হাফটা কি, সেমি ফাইনাল বা সেমি মোলার। এখান থেকে মনে রাখবা যে এটা হচ্ছে সেমি মোলার দ্রবণ। এটা কি ভাইয়া, সেমি মোলার দ্রবণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেমি মোলার দ্রবণ। এবার যদি একটু করে আসি, যে তোমাকে বললো এবার মনে করো যে 1000 মিলিলিটার, তোমাকে বললো যে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে মনে করো তোমাকে এবার বলছে যে 0.1 মোল দ্রবীভূত আছে, তাহলে সেটাকে কি বলা হয়। তাহলে 0.1 থাকলে মনে রাখবা সেটা হচ্ছে তোমাদের ডেসিমোলার দ্রবণ। সেটা কি ভাইয়া, ডেসিমোলার দ্রবণ। আবার মনে করো বলছে যে 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণে যদি মনে করো 0.01 মোল, এত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেটাকে কি বলা হয় জানবা, একটু ভালো করে জানে রাখবা। এটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার। এগুলো পরীক্ষা আসতে পারে যে কোনটা মোলার, বা তোমাকে বলতে পারে যে সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত। পরীক্ষা যদি বলে যে সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে কত হবে, এই যে ঘনমাত্রা এস ইকুয়াল টু হবে 0.01 মোল, 0.01 মোল। এগুলো কিন্তু পরীক্ষা আসে ভাইয়া, এগুলো প্রায় সময় পরীক্ষা আসে, এগুলো একটু তোমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। এবং আরেকটু সুন্দর করে মনে রাখো, আমরা যে বলি যে ডেসি,
আমরা যে অনেক সময় বলি ডেসি বলি, তাই না? এই যে ডেসি, এই ডেসি মানে মনে রাখবা, এই ডেসি মানে কিন্তু 10 ইনভার্স 1। ডেসি মানে কি ভাইয়া? 10 ইনভার্স 1। আবার 10 ইনভার্স 1 মানে কি, যে একটু আগে দেখলাম 0.1, ঠিক আছে, 0.1। আবার যদি তোমাকে কেউ বলে সেন্টি, তাহলে মনে রাখবা সেন্টি মানে হচ্ছে ভাইয়া 10 ইনভার্স 2। ওকে, এই যে এখানে বলছে সেন্টিমোলার, 10 ইনভার্স 2 মানেই কিন্তু হচ্ছে ভাইয়া 0.01 মোল, মানে 0.01 মোল। আবার যদি বলে মিলি, ঠিক আছে, ডেসি সেন্টি মিলি, তাহলে মিলি মানে কি হবে এটা মনে রাখবা, এটা হচ্ছে 10 ইনভার্স 3। তাহলে ডেসি মানে 10 ইনভার্স 1, সেন্টি মানে 10 ইনভার্স 2, আর মিলি মানে হচ্ছে 10 ইনভার্স 3। আশা করি এতটুকু জিনিস তোমরা বুঝতে পারছো। তো এই যে আমরা মোলারিটি পড়লাম, এখন দেখো এটা যদি এককটা জানতে চাই পরীক্ষা, যে মোলারিটির এককটা কি, তাহলে একটু করে বলো যে মোলারিটির এককটা কি হবে। দেখো এখানে আমাদের ঘনমাত্রা না, তাহলে এই ঘনমাত্রার একক হচ্ছে মনে রাখবা মোলার, এটাকে বলা হয় মোলার বলা হয়, অথবা এটাকে বলা হয় মোল পার লিটার, ঠিক আছে। তাহলে ঘনমাত্রার এই যে মোলারিটি একক কি আসতেছে, এই মোলারিটি একক আসতেছে মোলার, অথবা এটাকে বলা হয় মোল পার লিটার। এবার মনে করো আরেকটা জিনিস দেখো, এখানে এই যে এখানে যদি তাপমাত্রা বাড়াই দিই তাহলে আসলে কন্ডিশনটা কি হবে দেখো তো একটু করে। মনে করো আমি এখানে কি করলাম ভাইয়া, টেম্পারেচার বাড়াই দিলাম। টেম্পারেচার বাড়াই দিলে যে আয়তনটা আছে, এই আয়তন অটোমেটিক বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। তার মানে তাপমাত্রা বাড়াইলে আয়তন বৃদ্ধি পায়, আর আয়তন যদি এখানে বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই যে ঘনমাত্রা এটা হ্রাস হবে, কারণ ভি এর মান যদি বাড়ে, যত বাড়বে এস এর মান তত কমবে, তাহলে এস এর মান কি হচ্ছে এখানে কমে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে ঘনমাত্রা কি কমে যায়। তাহলে এখান থেকে একটা জিনিস পরীক্ষার প্রশ্ন আসে যে ঘনমাত্রা কি তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা কিনা। তুমি দেখতেছো যে তাপমাত্রা বাড়লে এখানে ঘনমাত্রা কম বেশি হচ্ছে, কারণ অবশ্যই মোলারিটি এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা পরীক্ষা আসে যেটা কি তাপমাত্রার উপর নির্ভরশীল কিনা, তাহলে তুমি কি বলবা, এটা তাপমাত্রার উপর কি হবে বলতো, তাপমাত্রার উপর এটা নির্ভরশীল হবে, তাপমাত্রার উপর এটা কি হবে, নির্ভরশীল হবে। আচ্ছা, এরপর যদি তুমি একটু করে আসো, যে মোলারিটি তো পড়ে ফেললাম, তো এবার যদি আমরা একটু করে আসি যে মোলালিটির মধ্যে আসি, তাহলে এবার যদি আমরা একটু করে মোলালিটি পড়ি, তাহলে এবার যদি আমরা একটু করে মোলালিটি পড়ি, দেখো মোলালিটি জিনিসটা কি, মনে রাখবা এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এটা কি ভাইয়া, তাপমাত্রার উপর, এটা আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মোলালিটি কি ভাইয়া, তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে এটা তাপমাত্রার উপর, তাহলে এটা কি বললাম, যে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাহলে মোলারিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা সুন্দর করে মনে রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে মোলারিটি আর মোলারিটির মধ্যে কোনটা ভালো। দেখো মোলারিটি ছিল তাপমাত্রার উপর নির্ভরশীল, আর মোলারিটি যেহেতু কারোর উপর নির্ভরশীল নয়, তাহলে কোনটা ভালো হবে, এই মোলারিটি ভালো হবে। এই মোলারিটি কি হবে, এই মোলারিটি ভালো হবে। আচ্ছা, এতটুকু মনে রাখো। এরপরে আসো, তোমাকে মনে করো বললো যে নরমালিটি, এবার তোমাকে বললো মনে করো যে নরমালিটি, তাহলে এই যে নরমালিটি বললো, এই নরমালিটি আমরা কিভাবে হিসাব করবো, দেখো নরমালিটি সূত্র একটা আছে, আমি তোমাকে লিখে দেই। এটা হচ্ছে, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন ইকুয়াল টু এস ডট ই। এই সূত্র দিয়ে তোমার পরীক্ষা একটা ম্যাথ আসবে। আমি একটু বলে দিলাম যে এই সূত্র দিয়ে আমি দেখলাম যে অনেকবার আসছে, এখানে একটা ম্যাথ আসবে, জাস্ট সূত্রটা মনে রাখো। এই এন মানে হচ্ছে নরমালিটি, এই এস মানে হচ্ছে ঘনমাত্রা, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ আসবে, এটা ঘনমাত্রা। আর ই মানে কি ভাবে বলতো, এখানে ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, ই মানে হচ্ছে এখানে তুল্য সংখ্যা একটু পরে বুঝাই দিচ্ছি, তোমাদেরকে। এখন কথা হচ্ছে যে এই যে নরমালিটি, এটা কি তাপমাত্রার উপর নির্ভরশীল নাকি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মনে রাখবা এটা হচ্ছে নির্ভরশীল, এটাও তাপমাত্রার উপর নির্ভরশীল, এটাও কি ভাইয়া তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে মোলারিটি, একটা মোলালিটি, আর একটা হচ্ছে নরমালিটি। তাহলে কোনটা কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল মনে রাখো, যে প্রথমটা পড়ছি হচ্ছে মোলারিটি, লাস্টেরটা বললাম নরমালিটি। এই দুইটাই তাপমাত্রার উপর নির্ভরশীল, শুধুমাত্র মাঝখানে গেছিল মোলালিটি। এই ব্যক্তি, এই একমাত্র মোলালিটি বাদে বাকি দুটোই কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, শুধুমাত্র এই যে মোলালিটি এই কি ভাই তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এতটুকু মনে রাখতে পারলেই হবে। এরপর যদি পরীক্ষা আমাদেরকে তুল্য ভর বের করতে বলে, আমরা তুল্য ভর কিভাবে বের করবো মনে রাখবা, তুল্য ভর বের করার শর্টকাট হচ্ছে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। আণবিক ভর তো বের করতে পারবা, আর তুল্য সংখ্যাগুলো আমি একটু পরে তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে তুল্য ভর কেমনে বের করবো, আণবিক ভরকে যদি আমি তুল্য সংখ্যা ভাগ করি তাহলে আমি তুল্য ভর পেয়ে যাবো। তো আমরা যে জিনিসগুলো পড়লাম একটু করে দেখো, এই যে বলছি তোমাদেরকে মোলালিটি, এটা তাপমাত্রার উপর কি বলতো, অবশ্যই নির্ভরশীল নয় মোলালিটি, তাহলে মোলালিটি ভালো, যেহেতু নির্ভরশীল নয় এই জন্যই ভালো। আর নরমালিটি কি বললাম, যে এন ইকুয়াল টু এস ইন্টু ই, এটা ঘনমাত্রা, এটা তুল্য সংখ্যা, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, আর যদি 1 মোলার হয় তাহলে মোলার, 0.5 হলে সেমি মোলার, 0.1 হলে ডেসিমোলার, আর 0.01 মোল হলে কত হবে সেন্টিমোলার, তাহলে ডেসি সেন্টি। এবং এটা মানে বলা যায় কি, এটা মানে বলা যায় 10 ইনভার্স 2, এটা কিন্তু সুন্দরভাবে বলা যায়। ওকে, এবং একটা বলছিলাম যে মোলার বা মোল পার লিটার, আর বলছিলাম তাপমাত্রা বাড়লে ঘনমাত্রা কি হবে বা মোলারিটি কি হবে কমে যায়। ওকে, তাপমাত্রা বাড়লে কি হবে, কমে যাবে। তো এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমাদের এই জিনিসগুলা কভার আপ হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ঘনমাত্রা বের করার শর্টকাট। কি দেখবো ভাইয়া, ঘনমাত্রা বের করার শর্টকাট।
দেখো আমাদের ঘনমাত্রা বের করে একটা সূত্র দেখলাম একটু আগে, যে এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইড বাই এমভি। এখানে ডাব্লিউটা ছিল গ্রামে, ভিটা ছিল কি বলতো, ভিটা কিসে ছিল ভাইয়া, মিলিলিটারে ছিল। ওকে, আর এম তো হচ্ছে আণবিক ভর। এটা তো বেসিক সূত্র আমাদের, এখান থেকে আমাদের ডাব্লিউর মান বের করতে বলতে পারে, এস এর মান বের করতে বলতে পারে। নর্মালি বেশি আসে এস এর মান বের করতে বলে আর ডাব্লিউর মান বের করতে বলে। আচ্ছা এখন মনে করো পরীক্ষায় তোমাকে বললো যে x%, মনে করো যে কোনো একটা সংখ্যা বললো, এখানে 5%, 10%, 15% বললো, তাহলে x% মনে করো বললো যে কিছু একটা বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH বা সালফিউরিক অ্যাসিড কিছু একটা বললো। তাহলে এরকম যদি বলে তাহলে তুমি কিভাবে ঘনমাত্রা বের করবা? তাহলে এরকম যদি বলে তাহলে ঘনমাত্রা বের করার শর্ত হচ্ছে, যদি পার্সেন্টেজ থাকে তাহলে ঘনমাত্রা বের করার যে শর্টকাট অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে S ইকুয়াল টু 10 ইন্টু এক্স, 10 ইন্টু এক্স বাই এম। তাহলে যদি পার্সেন্টেজ পরীক্ষা থাকে তাহলে শর্টকাট কি হবে ভাইয়া, এস ইকুয়াল টু 10 ইন্টু এক্স বাই এম। মনে করো তোমাকে বলছে যে 10% সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে সূত্রটা বসায় দাও, 10 আছে এখানে, 10 এক্স এর মান কত 10, আর এম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98। তো এইভাবে তুমি বসায় ক্যালকুলেশন করে যা আসে সেটাই তোমার অ্যান্সার। এবং এখানে মনে রাখবা এটা x% দিয়ে আসতে পারে অথবা এটা আসতে পারে, মনে করো তোমাকে বললো আবার x% W/V। তাহলে এই যদি W/V ও প্রশ্ন থাকে তাও ভয় পাওয়ার কিছু নাই, এই সেম সূত্র অ্যাপ্লাই করবো, সেম সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ করবো। তো এবার আসো কয়েকটা জিনিসের আমি পারমাণবিক আণবিক যে ভরগুলো এগুলো বলে দিই, তুমি এগুলো মুখস্থ করবা কারণ এগুলো পরীক্ষা বেশি আসে, এগুলো বেরো করতে পারবা বাট মুখস্থ রাখা ভালো। পানির আণবিক ভর 18 মুখস্থ করো, ঠিক আছে। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এটা কত ভাইয়া, এটা হচ্ছে 40, মনে রাখো, এটা মনে রাখো। তারপর যদি বলে যে কার্বন ডাইঅক্সাইড কত ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। তারপর যদি বলো ভাইয়া সালফিউরিক অ্যাসিড কত, একটু আগে যেটা বললাম যে সালফিউরিক অ্যাসিড কত 98, এইটা সব থেকে বেশি আসে, এটা সব থেকে বেশি আসে। তারপরে আসে মনে করো সোডিয়াম কার্বনেট এটা অনেক বেশি আসে Na2CO3। এই সোডিয়াম কার্বনেট কত 106, খুবই আসে এটা পরীক্ষায়। এবং আরেকটা আসে বেশি, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা কত ভাইয়া 100, এটা কত ভাইয়া 100। তো এই কয়েকটা জিনিস একটু মনে রাখো কারণ এগুলো প্রচুর পরিমাণে রিপিট আসে। আচ্ছা তো এতটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে আসো আমরা একটু করে সামনে যাব। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিপিএম জানতে হবে, পিপিবি জানতে হবে এবং হচ্ছে পিপিটি জানতে হবে। তাহলে এইগুলো আসলে কি বোঝাচ্ছে এখানে, মনে রাখবা যে পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি মানে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। তাহলে যে মিলিয়ন যখন থাকবে, মিলিয়ন মানে কি ভাইয়া 10⁶, এই বিতে কি ভাইয়া বিলিয়ন, বিলিয়ন মানে কত ভাইয়া 10⁹, আর টিতে কি ভাইয়া ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে কি ভাইয়া 10⁻12। আচ্ছা এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে পিপিএম জিনিসটা কি, মূলত পিপিএমটা হচ্ছে তোমার দেখো মিলিগ্রাম পার লিটার, পিপিএমটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এখান থেকে তুমি বলতে পারো যে এই পিপিএম যে কথা মিলিগ্রাম পার লিটার মানে যে এইটা, এই যে মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু একই কথা। তাহলে আমরা এটা বলতে পারি, এই যে এটা আমরা বলতে পারি যে 1 পিপিএম সমান 1 মিলিগ্রাম পার লিটার, 1 পিপিএম সমান সমান 1 মিলিগ্রাম পার লিটার, এটা আমরা বলতে পারি। আচ্ছা বলতে পারি, অবশ্যই বলতে পারি। এখন পিপিএম বের করার শর্টকাট গুলো দেখি, যদি ম্যাথ আসে তাহলে পিপিএম আমরা কেমনে বের করবো। পিপিএম বের করার শর্টকাট হচ্ছে SM ইন্টু 10⁻3। ওকে, তারপর যদি বলে যে পিপিবি কেমনে বের করবো, তাহলে পিপিবি বের করার শর্টকাট হচ্ছে SM ইন্টু 10⁶। তারপর যদি বলে যে পিপিটি এটা কেমনে বের করবো, এটা হচ্ছে SM ইন্টু 10⁹। তাহলে এটা আমরা ইজিলি কিন্তু বের করতে পারবো। দেখো আমরা এই এস মানে কি জানি ভাইয়া, এখানে এস মানে হচ্ছে আমাদের ভাইয়া ঘনমাত্রা, এস মানে কি ভাইয়া আমাদের ঘনমাত্রা, এম মানে কি ভাই আমাদের আণবিক ভর, এম মানে কি ভাই আমাদের আণবিক ভর। তাহলে দেখো SM ইন্টু 10⁻3, SM ইন্টু 10⁶, আর SM ইন্টু 10⁹। তাহলে এই কয়েকটা দিয়ে আমরা কি করতে পারবো, পিপিএম বের করতে পারবো, পিপিবি বের করতে পারবো এবং হচ্ছে পিপিটি বের করতে পারবো। একটু পরে আমরা ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেখাই দিব। এরপরে তোমাদের আরেকটা ম্যাথ আসবে এই সূত্র দিয়ে, এই যে এই সূত্র, কোন সূত্র ভাই, দেখো এই যে এই সূত্র V1S1 ইকুয়াল টু V2S2, জাস্ট এতটুকু দেখো তাহলেই হবে। তাহলে এটা কার সূত্র ভাইয়া, এটা হচ্ছে লঘুকরণের সূত্র, দ্রবণ লঘুকরণের সূত্র, এটা হচ্ছে আমাদের দ্রবণ লঘুকরণের সূত্র, দ্রবণ লঘুকরণের সূত্র। সূত্রটা কি ভাইয়া, V1S1 ইকুয়াল টু V2S2, জাস্ট এতটুকু মনে রাখো, দেখবা যে সবগুলো জিনিস হয়ে গেছে। তাহলে আমি যেটা পড়লাম তোমাদেরকে একটু সামারি করে দেই যে x% অথবা x% W/V যদি বলে তাহলে সূত্র কি ভাইয়া, এই যে এটা S ইকুয়াল টু 10 ইন্টু x বাই m বের করতে পারবা। আর এখানে যে বিভিন্ন জিনিসগুলো কি করছি ভাইয়া, তোমাকে আণবিক ভর দেখাইছি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা কোনটা আমি বলে দেই। পরীক্ষায় যেটা আসে সব থেকে বেশি, সোডিয়াম হাইড্রোক্সাইডটা সব থেকে বেশি আসে, এটা আসবে, অথবা সালফিউরিক অ্যাসিড আসবে, অথবা না আসলে আসবে ক্যালসিয়াম কার্বনেট, না হলে এই যে সোডিয়াম কার্বনেট, এই দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা কমন পেয়ে যাবা। আর পিপিএম মানে কি ভাইয়া, এই যে 10⁶, মানে মিলিয়ন, এখানে মূলত মিলিয়ন মানে হচ্ছে 10⁶, তারপর বিলিয়ন মানে হচ্ছে 10⁹, এবং ট্রিলিয়ন মানে হচ্ছে কত ভাইয়া 10⁻12। আচ্ছা এখন এই যে বললাম পিপিএম কেমনে বের করবা, জাস্ট 10⁻3 দ্বারা গুণ করে দিবা, 10⁻6 দ্বারা গুণ করে দিবা এবং SM ইন্টু 10⁻9 দ্বারা গুণ করে দিবা। তাহলে কি হবে ভাইয়া, তুমি পিপিএম, পিপিবি এবং হচ্ছে পিপিটি বের করতে পারবা। এরপর দেখো দ্রবণ লঘুকরণের যে সূত্রটা, এটা কিন্তু এখান থেকে আসবে ভাইয়া, এটা থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসার জন্য 100%, V1S1 ইকুয়াল টু V2S2। তুমি কোথায় ভুল করবা,
তুমি কোথায় ভুল করবে আমি তোমাকে আজকে সাবধান করে দেই। মনে করো তোমাকে V1 এর মান দেওয়া আছে, S1 এর মান দেওয়া আছে, এখানে S2 এর মান দেওয়া আছে, V2 বের করতে বলছে, তুমি V2 বের করলা, করার পরে তোমাকে বলবে যে কতটুকু পানি মেশাতে হবে, তুমি যে V2 বের করলে এটা কিন্তু অ্যান্সার না। প্রথমে যে V1টা দেওয়া আছে, যে আয়তনটা দেওয়া আছে, ওই আয়তন থেকে তোমার ফাইনাল আয়তনটা বিয়োগ করতে হবে, করে যে রেজাল্টটা আসবে ওইটা কিন্তু হবে তোমার এখানে অ্যান্সার। এই জায়গাটা একটু সাবধান থাকবা। এরপর আসলে তুল্য সংখ্যাটা কি জিনিস, আমরা এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা দেখবো, আমরা ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা দেখবো, আমরা জারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা দেখবো, আমরা বিজারকের ক্ষেত্রে দেখবো, এবং লবণের ক্ষেত্রে কি দেখবো, তুল্য সংখ্যা দেখবো। এখান থেকে পরীক্ষা কোনটা আসবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কি, ত্যাগকৃত H+ সংখ্যা। তুমি যদি দেখো যে এই যে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, তুল্য সংখ্যা কত, তাহলে কি করে দুইটা H+ ত্যাগ করতে পারে, তার মানে তুল্য সংখ্যা 2, HCl 1, এই যে এখান থেকে দেখেই বলা যাচ্ছে। তাহলে H3PO3 কয়টা, তুল্য সংখ্যা 3টা। আচ্ছা, ক্ষারের ক্ষেত্রে ত্যাগকৃত OH সংখ্যা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কয়টা ভাই, একটা, এখানে যে OH একটা তার মানে একটা, এখানে OH দুইটা তার মানে কিন্তু এর তুল্য সংখ্যা 2টা। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, জারকের ক্ষেত্রে প্রশ্নটা আসবে, তোমাকে বলবে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে তুল্য সংখ্যা কত ভাইয়া, তুল্য সংখ্যা কত, এই যে 5, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুটোর মধ্যে একটা আসতে পারে, এই দুটোর মধ্যে একটা আসতে পারে, ওকে, দুটোর মধ্যে একটা আসতে পারে। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বললে 5 আর পটাশিয়াম ডাইক্রোমেট বললে 6, ওকে। আচ্ছা, এতটুকু মনে রাখবা। তারপরে দেখো বিজারকের ক্ষেত্রে দেখো আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, এই দুটো বেশি পরিমাণে আসে। একটা হচ্ছে H2O2, H2O2 কি হচ্ছে ভাই, এর যে তোমার তুল্য সংখ্যা কত ভাই 2, আর H2C2O4 অক্সালিক অ্যাসিড এটা কত ভাইয়া 2, ওকে। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে তুমি যদি দেখো যে বলছি কি ক্যাটায়নের মোট চার্জ, তাহলে ক্যাটায়নের মোট চার্জ জানি কেমনে বের করে ভাইয়া, এখানে ক্যাটায়ন কে বলো তো, এখানে ক্যাটায়ন কে, এখানে সোডিয়াম হচ্ছে আমাদের ক্যাটায়ন, তাহলে সোডিয়ামের একটার জন্য চার্জ কত, একটার জন্য চার্জ হচ্ছে +1, এখানে সোডিয়াম আছে 2টা, তারপর 2টার জন্য চার্জ হবে +2, এই জন্য এখানে চার্জ হচ্ছে আমাদের +2। আচ্ছা, এবার পরীক্ষা আরেকটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, মানে অনেক বেশি, সত্যি কথা বিশ্বাস করো অনেক বেশি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো ভাইয়া তোমাকে বলবে যে নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদের এক্সাম্পল বা নিচের কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদের এক্সাম্পল, এগুলো আমরা মুখস্থ করবো না ভাইয়া, এটা মুখস্থ করতে পাপ হবে ভাইয়া, এটা মুখস্থ করা যাবে না। কেন তুমি মুখস্থ করবা, তুমি মনে রাখবা যদি সি থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যদি সি না থাকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তুমি একটু খেয়াল করো তো, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এই সি আছে একটা, তার মানে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো H2C2O4, তাহলে এখানে দেখো সি আছে একটা আছে, তার মানে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, মনে রাখো যে সবগুলো জায়গায় কি থাকে, ব্যতিক্রম থাকে, এখানে একটা ব্যতিক্রম আছে, এই যে HCl, তাহলে এখানে সি আছে, তোমার মনে হতে পারে যে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কিন্তু এই একমাত্র পাপি, ঠিক আছে, এই একমাত্র পাপি যে সি থাকার পরেও সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই যে তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে সি থাকবে না, আর ব্যতিক্রম হিসেবে মনে রাখবা HCl, এটা কি ব্যতিক্রম। তো এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো তাহলে একটু পরে যখন আমরা ম্যাথ গুলো সমাধান করবো দেখবো সবগুলো ম্যাথ ভাইয়া তুমি নিজে নিজেই পারতেছো। এবার তোমাকে আর দুইটা শর্টকাট শেখাবো যেখান থেকে ভাইয়া তোমার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো একটু করে, এই যে এই জিনিসটা পরীক্ষা আসবে, তোমাকে দুটো ম্যাথ দিবে, ঠিক আছে, তোমাকে বলবে যে মিলিমোল পার লিটার থেকে, আমি দেখাবো প্রশ্ন দেখাবো, টেনশন নিও না, তোমাকে বলবে যে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাও, ঠিক আছে, কেমনে যাবা, তাহলে মিলিমোল পার, মনে রাখো মিলিমোল পার লিটার থেকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে যাও তাহলে 18 দ্বারা কি করবো ভাইয়া গুণ করবা, আর যে উল্টাটা হয় এটাকে সামনে নিয়ে যাও আর এটাকে পিছনে নিয়ে আসো, তাহলে এটাকে সামনে নিয়ে যাও, তাহলে যে মিলিগ্রাম পার ডেসিলিটার এটাকে পিছনে নিয়ে আসো, তাহলে এই যে কি মিলিমোল পার লিটার, ওকে। সো তাহলে কি করতে হবে, 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি একটা মনে রাখো যে যদি তুমি মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যাও তাহলে গুণ করতে হবে আর উল্টা আসলে ভাগ করতে হবে। এই টাইপের একটা ম্যাথ আসার সম্ভাবনা আমাদের ভাইয়া অনেক বেশি। এবার আমরা এই চ্যাপ্টারে আরেকটা জিনিস পড়বো, আর দু একটা জিনিস পরে আমরা সরাসরি প্রবলেম সলভের দিকে চলে যাবো। তো আমাদের এখানে একটু জানতে হবে যে জারণ বিজারণ সম্পর্কে। তো আমি যদি তোমাদের একটু ইজি করে দিই জিনিসটা, জটিল করে নিও না, একদম সিম্পল একটা জিনিস মনে রাখবা। জারণ মানে কি, একদম সিম্পলি বলো তো, জারণ মানে কি, ইলেকট্রনের সারণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রনের সারণ, ঠিক আছে, যতটুকু লাগবে ভাইয়া ততটুকুই পড়াই দিচ্ছি। তো জারণ মানে কি ভাইয়া, ইলেকট্রনের সারণ, ওকে। আর যে ইলেকট্রন সারে মনে রাখবা তাকে বলা হয় বিজারক বলা হয়, তাকে কি বলা হয়, বিজারক বলা হয়। তাহলে জারণ মানে ইলেকট্রনের কি ভাইয়া সারণ, এটা তো জানো। আর যে ইলেকট্রন ছাড়তেছে তাকে আমরা কি বলতেছি, বিজারক বলা হয়। এবার দেখো এখানে কথাটা বলা আছে জারণ, এই জারণ থেকে একটা শব্দ মনে রাখো, জারিত। জারণ থেকে একটা শব্দ মনে রাখো, জারিত, ঠিক আছে, জারণ থেকে একটা শব্দ মনে রাখো, জারিত, জারণ থেকে একটা শব্দ মনে রাখো, জারিত। আচ্ছা, এবার আমরা যদি সেম ভাবে বিজারণের মধ্যে আসি, আমাদের একটু করে বিজারণের মধ্যে আসি, বিজারণের মধ্যে আসি, তাহলে দেখো বিজারণ মানে কি হয় ভাইয়া, ইলেকট্রন এর এখানে সারণ ছিল, অবশ্যই এখানে গ্রহণ হবে, এটাই তো পার্থক্য, এখানে এখানে গ্রহণ হবে। তাহলে যে ইলেকট্রনটা গ্রহণ করতেছে তাকে বলা হয় জারক, তাকে কি বলা হয় ভাইয়া, তাকে বলা হয় জারক, তাকে কি বলা হয় ভাইয়া, জারক বলা হয়, ওকে। আর এই বিজারণের সাথে আরেকটা নাম মনে রাখো, জারণ থেকে যেমন জারিত, আর বিজারণ থেকে তুমি মনে রাখবা বিজারিত, বিজারণ থেকে মনে রাখবা বিজারিত, জারণ থেকে জারিত, বিজারণ থেকে বিজারিত। এবার যদি একটু তোমাদের সামারি করে দিই তাহলে মনে রাখবা এই যে জারণ যে কথাটা, জারণ যে কথাটা, এটা মানেই হচ্ছে জারিত, এটা মানেই হচ্ছে জারিত, ঠিক আছে। আবার যে ইলেকট্রন ছাড়তেছে তাকে কি বলা হয়, বিজারক বলা হয়, এটাকে আবার বিজারক বলা হয়। তার মানে এই তিনটা কথা কিন্তু একই, তোমাকে এটা বুঝতে হবে। কোথাও যদি দেখো জারণ
ঠিক আছে, তার মানে সেটা কি বিজারক। তোমরা যদি দেখো জারণ, তার মানে কি সেটা হচ্ছে বিজারক। আবার জারণ মানে কি জারিত। তার মানে এই তিনটা কথা ভাইয়া সেম। এবার যদি একইভাবে আমরা আসি যে বিজারণের মধ্যে যদি আসি, বিজারণ, তাহলে বিজারণ থেকে কি মনে রাখা যায়, এখানে জারিত আর এখানে হচ্ছে বিজারিত, এখানে হচ্ছে আমাদের বিজারিত। ঠিক আছে, তাহলে আরেকটাকে দেখো, জারণ থেকে জারিত, বিজারণ থেকে বিজারিত, আর জারণ থেকে কি হলো বিজারক, আর বিজারণ থেকে হবে তাহলে উল্টাটা জারক, এটা হবে জারক। তাহলে এই তিনটা কথা কিন্তু আবার সেম, এই তিনটা কথা কিন্তু আবার সেম। তাহলে এখানে এই তিনটা কথা উপরে আমাদের একই কথা এখানে বোঝাচ্ছে, আর নিচে কিন্তু এই যে তিনটা কথা দেখতে পারতেছো এটাও কিন্তু আমাদের একই কথা বোঝাচ্ছে। এখন তোমাকে আরেকটা জিনিস লাগবে, জারণের ক্ষেত্রে মনে রাখবা, জারণের ক্ষেত্রে মনে রাখবা জারণ মান বৃদ্ধি পায়। কি বললাম, জারণের ক্ষেত্রে মনে রাখবা যে জারণ মান বৃদ্ধি পায়। জারণের ক্ষেত্রে মনে রাখবা যে জারণ মান কি হয় ভাইয়া, বৃদ্ধি পায়। জারণের ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি পায়, আর বিজারণের ক্ষেত্রে জারণ মান হ্রাস পায়। বিজারণের ক্ষেত্রে জারণ মান কি হয়, হ্রাস পায়। তাহলে জারণের ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি পাচ্ছে, আর বিজারণের ক্ষেত্রে জারণ মান হ্রাস পাচ্ছে। পরীক্ষায় তোমাকে একটা প্রশ্ন করবে যে নিচের কোনটা বিজারক, নিচের কোনটা বিজারক। তাহলে আমাকে যদি বলে যে ভাইয়া বিজারক গুলা কি ধরনের বিক্রিয়া দেয় বলতো, আবার যদি তোমাকে বলে যে ভাইয়া জারক গুলা কি ধরনের বিক্রিয়া দেয়, তাহলে একটু আগে আমরা দেখলাম যে বিজারক গুলা কি ধরনের বিক্রিয়া দিবে, বিজারক গুলা কি ধরনের বিক্রিয়া দিবে, অবশ্যই ভাইয়া বিজারক গুলো আমাদের কি দিবে, জারণ বিক্রিয়া দিবে। যে বিজারক গুলো আমাদের কি দিবে ভাইয়া, জারণ বিক্রিয়া দিবে। আবার যদি বলে যে জারক গুলো কি ধরনের বিক্রিয়া দেয়, অবশ্যই সেটা বিজারণ বিক্রিয়া দিবে, অবশ্যই সেটা এই জারক গুলো কি দিবে, বিজারণ বিক্রিয়া দিবে। তাহলে বিজারক কোনটা, পরীক্ষা প্রশ্ন করবে যে নিচের কোনটা বিজারক, ওকে, বা নিচের কোনটা জারক। আমি তোমাকে জারকের মধ্যে দুটো বিখ্যাত জারক লিখে দিচ্ছি, পরীক্ষায় এই দুটোই আসবে। ঠিক আছে, দেখো একটা হচ্ছে ভাইয়া পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, এটা আসার চান্স অনেক বেশি, 100%। এটা না আসলে আসবে হচ্ছে K2Cr2O7, এটা আসবে। আর যদি এই দুইটার মধ্যে একটাও না আসে তাহলে আসতে পারে এই যে এটা HNO3। ঠিক আছে, আর যদি এটাও না আসে ভাইয়া তাহলে আসবে হচ্ছে এটা কপার সালফেট। তাহলে এই যে চারটা লিখলাম, বইয়ে কিন্তু অনেকগুলো জিনিস আছে ভাই, আমি জাস্ট মাত্র চারটা দিচ্ছি তোমাকে। এই চারটা হচ্ছে জারক, কষ্ট করে একটু মনে রাখতে হবে। আর বিজারকের ক্ষেত্রে মনে রাখবা একটা হচ্ছে ফেরাস সালফেট, একটা হচ্ছে ভাইয়া ফেরাস সালফেট। 2 নম্বর মনে রাখবা যে H2C2O4। ঠিক আছে, H2C2O4। 3 নম্বরে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে Na2H2O3, Na2H2O3। ঠিক আছে, তাহলে এই যে অক্সালিক অ্যাসিড, ফেরাস সালফেট। ঠিক আছে, এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে দেখবা তোমার বিজারক কমপ্লিট হয়ে যাচ্ছে এবং জারক কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এখান থেকে একটা MCQ আসার চান্স ভাইয়া অনেক বেশি। জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখো, আশা করি প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, এগুলো একটু গোছগাছ করে পড়ে যাবা। আচ্ছা ভাইয়া, তাহলে এবার আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন আসে না, সর্বোচ্চ আসলে একটা আসতে পারে। এখান থেকে নর্মালি খুব একটা প্রশ্ন আসে না, আসলে একটা প্রশ্ন আসতে পারে। আমি সব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাকে পড়াই দিচ্ছি। তো মনে রাখবা প্রথম যে কথাটা সেটা হচ্ছে জিঙ্ক ধাতুর প্রলেপ। ঠিক আছে, জিঙ্ক ধাতুর উপর প্রলেপ দিলে লোহাতে মরিচা পড়ে না। তো লোহাতে যদি মরিচা পড়ে আমরা কি করবো, জিঙ্ক ধাতুর প্রলেপ দিব। তাহলে জিঙ্ক ধাতু যদি প্রলেপ দিই লোহার মধ্যে, তাহলে লোহাতে মানে মরিচা পড়বে না। তাহলে কি করতে হবে, লোহাতে যদি আমি ভাইয়া মনে রাখবা, যদি আমি কি করি জিঙ্ক ধাতুর প্রলেপ দিই, তাহলে লোহাতে কি হবে, যে মরিচা পড়বে না। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজিং বলা হয়। এই প্রক্রিয়াটা কি বলা হয়, এই প্রক্রিয়াটাকে ভাইয়া বলা হয় গ্যালভানাইজিং। এই প্রক্রিয়াটাকে ভাইয়া গ্যালভানাইজিং বলা হয়। আচ্ছা, তারপর মনে রাখবা যে সেমিকন্ডাক্টর তৈরিতে অধিক পরিমাণে ব্যবহার করা হয়, সেমিকন্ডাক্টর তৈরিতে অধিক পরিমাণে ব্যবহার করা হয় সিলিকন। তো এই সিলিকন কি করা হয়, সেমিকন্ডাক্টর তৈরিতে ভাইয়া অধিক পরিমাণে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, তারপরে মনে রাখবা একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে পারদ নিষ্কাশন করা হয়। পারদ নিষ্কাশন করা হয় কোথায় থেকে, মনে রাখবা পারদ নিষ্কাশন করা হয় সিনেবার থেকে। সিনেবারটা কি, HGS, এটাই হচ্ছে ভাইয়া তোমার সিনেবার, এটা হচ্ছে ভাইয়া তোমার সিনাবার। ঠিক আছে, তাহলে এটা থেকে কি করা হয়, পারদ নিষ্কাশন করা হয়। এখান থেকে কি করা হয় ভাইয়া, পারদ নিষ্কাশন করা হয়। কার্বনের সবাই আমরা জানি দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে হিরোক, আর একটা সবাই জানো সেটা হচ্ছে গ্রাফাইট। একটা হিরোক আর একটা হচ্ছে গ্রাফাইট। এখন ঝামেলা যেটা লাগে, আমাদের মনে থাকে না যে কোনটা আসলে বিদ্যুৎ পরিবহন করে আর কোনটা বিদ্যুৎ পরিবহন করে না। তুমি একটু করে মনে রাখো তো, একটু করে দেখো তো, বাসায় মনে করো তোমার 2 ভাই রয়েছে, তো তোমার যে বড় ভাই রয়েছে সে সবসময় দায়িত্ব নেয়, সে সবসময় প্রেশার নেয়, আর যে ছোটরা থাকে সে নর্মালি দায়িত্ব নিতে চায় না। কারণ দায়িত্ব কারা নেয়, বাসায় যে বড় থাকে সে দায়িত্ব নেয়, আর ছোটরা কি করে, সেখান থেকে কিন্তু বেঁচে যায়। ঠিক আছে, তাহলে যে গ্রাফাইট আর হিরোকের মধ্যে বড়কে দেখো তো, এই যে 1 2 3 4টা সংখ্যা আছে এখানে, আর এখানে আছে 1 2 3টা, তার মানে গ্রাফাইটটা বড়, তার মানে গ্রাফাইট হচ্ছে বড় ভাই। তাহলে বড় ভাই কি করবে, একটা জিনিস পরিবহন করে নিয়ে যাবে, লোডটা নিবে, তার মানে গ্রাফাইট কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। এই গ্রাফাইটটা আমাদের কি করবে ভাইয়া, বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে গ্রাফাইট কি হলো, বড় ভাই, এজন্য সে বিদ্যুৎ পরিবহন করে বা তড়িৎ পরিবহন করে, তো সে বিদ্যুৎ পরিবাহী। আর হিরকটা যদি ছোট ভাই, তাহলে সে বিদ্যুৎ পরিবহন করবে না, তার মানে সে কি বিদ্যুৎ অপরিবাহী। সে কি ভাইয়া, বিদ্যুৎ অপরিবাহী। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার যদি পরীক্ষায় তোমাকে বলে যে স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা নিচের কোনটা, এটা একটু করে মনে রাখবা যে স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক হচ্ছে ΔH = ΔE + ΔnRT। এটা একটু মনে রাখো। এটা কি ভাইয়া, এটা হচ্ছে তোমার যে স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা যে 1 মোল ইলেকট্রন,
এক মোল ইলেকট্রন যে কথা, এক ফ্যারাডে একই কথা। একটু পরে আমরা দেখবো যে এক ফ্যারাডে সমান কত। এই মনে রাখবা যে এক ফ্যারাডে সমান সমান হচ্ছে 96,500 কুলম, ঠিক আছে। তাহলে এই যে এক মোল ইলেকট্রন, এটা মানে কি আবার এক ফ্যারাডে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার যদি তোমাকে পরীক্ষায় বলে যে ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষক হিসেবে নিচের কোনটা ব্যবহার করা হয়, মনে রাখবা ড্রাই সেল যদি বলে, তাহলে ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয় NH4Cl। ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয় NH4Cl। তোমাকে যদি বলে যে শুষ্ক কোষে জারক রূপে ব্যবহৃত হয় কোনটা, শুষ্ক কোষে, শুষ্ক যে কোষগুলো আছে এই শুষ্ক কোষগুলোতে জারক রূপে কোনটা ব্যবহৃত হয়, তাহলে জারক রূপে ব্যবহৃত হয় মনে রাখবা যে কঠিন কঠিন MnO2, কঠিন ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে। এটা শুষ্ক কোষে জারক রূপে ব্যবহৃত হয়। তারপর যদি বলে যে এই যে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইড, এটা কেন বিদ্যুৎ পরিবহন করে, মনে রাখবা এটার মধ্যে কি আছে ভাইয়া, এটার মধ্যে মুক্ত আয়ন আছে। এটার মধ্যে কি আছে ভাইয়া, এটার মধ্যে মুক্ত আয়ন আছে, এই জন্য সে কি করে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে কি কি পড়াইলাম এখানে তোমাকে পড়াইলাম কি যে লোহাতে মরিচা রোধ করে কোনটা, জিঙ্ক দিলে মরিচা রোধ করবে, আর প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজিং বলা হয়। তারপরে কি পড়াইলাম তোমাকে যে পারদ নিষ্কাশন করা হয় কোথা থেকে, এটা সিনেমার থেকে করা হয়। গ্রাফাইট আর হিরোকের মধ্যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, হিরোকটা কি করে অপরিবাহী, মানে সে বিদ্যুৎ পরিবহন করে না। আর এখানে যেটা বললাম সেটা হচ্ছে স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। আর এক মোল ইলেকট্রন যে কথা, এক ফ্যারাডে একই কথা, ওকে। আর ড্রাই সেলে তোমাকে বললাম কি তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয় NH4Cl, ওকে। আমরা একটু দ্রুত আগাচ্ছি কারণ অনেক কিছু পড়তে হবে আমাদেরকে। এবার কি বললাম ভাইয়া, যে এবার তোমাকে বলছিলাম যে শুষ্ক কোষে জারক রূপে ব্যবহৃত হয়, জারক রূপে ব্যবহৃত হয় কঠিন MnO2। আর NaCl যেটা, এটা কেন ভাই বিদ্যুৎ পরিবহন করে বলতো, NaCl এর বিদ্যুৎ পরিবাহিতার কারণটা হচ্ছে কারণ এর মধ্যে মুক্ত আয়ন রয়েছে। এর মধ্যে কি রয়েছে ভাইয়া, মুক্ত আয়ন রয়েছে। এবার তোমাকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অনেক জায়গায় চলে আসছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আসছে। তোমাকে বলবে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি কি উৎপন্ন হয় বা কোনটা উৎপন্ন হয় না। মনে রাখবা এটাকে তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন কি হবে ভাইয়া, তাহলে উৎপন্ন হবে কি কি উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে এবং Cl2 মানে ক্লোরিন উৎপন্ন হবে। তার মানে এই তিনটে উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে এবং ক্লোরিন উৎপন্ন হবে। যদি বলে যে কোনটা উৎপন্ন হবে না, কোনটা না, মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড থেকে এই সোডিয়ামটাই উৎপন্ন হবে না, সোডিয়াম ক্লোরাইড থেকে এই সোডিয়ামটাই কিন্তু উৎপন্ন হবে না। তাছাড়া সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, Cl2 এগুলো কিন্তু ভাইয়া উৎপন্ন হবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, এগুলা উৎপন্ন হবে। এবার মনে করো তোমাকে আরেকটা সূত্র আমি শেখাই। তোমাকে যদি একটা প্রশ্ন বলে যে এক ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে, তো সোডিয়াম জমা হওয়ার যে পরিমাণটা এইটা আমাদেরকে একটা সূত্র দ্বারা শিখতে হবে। জমা হওয়ার পরিমাণ বের করবো m ইকুয়াল টু ছোট হাতের m ইকুয়াল টু বড় হাতের m ইন্টু f ইন্টু e ডিভাইড বাই n। পরিচয় কোনটার কি, এখানে m মানে হচ্ছে আণবিক ভর, ই মানে হচ্ছে ফ্যারাডে যে সংখ্যাটা আমরা পড়ছিলাম 96,500 সেইটা। ই মানে কি, ই মানে হচ্ছে ফ্যারাডে সংখ্যা, ই মানে ফ্যারাডে সংখ্যা। আর এন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এন মানে ইলেকট্রন সংখ্যা। এগুলো আমরা সবগুলো নোটে তোমাকে দিয়ে দিব, টেনশনের কোনো কারণে সবগুলো তুমি পারবা। আচ্ছা এরপর আরেকটা যে এই সূত্র থেকে ম্যাথ করবো, যখন ম্যাথ করবো তখন পরিচয়গুলো লিখে দিব, পরিচয়গুলো আমি লিখে দিব, টেনশন নিও না, ম্যাথ করার সময় পরিচয়গুলো লিখে দিব। এখান থেকে তোমাদের আরেকটা জিনিস ভাইয়া লাগবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে যদি বলো যে ফ্যারাডের সূত্রটা কি, পারবা না, এটা তো ছোটবেলায় সবাই পড়ে আসছো যে ফ্যারাডের সূত্রটা কি। দেখো একটু করে বলি যে W ইজ প্রপোর্শনাল টু কিউ, ঠিক আছে, এটাই মূলত ফ্যারাডের সূত্র। এখান থেকে বলা যায় যে W ইকুয়াল টু জেড কিউ, সবাই জানো। আবার আমরা জানি যে কিউ এর পরিবর্তে লেখা যায়, কিউ এর পরিবর্তে লেখা যায় আইটি লেখা যায়। তাহলে আমি এখানে লিখতে পারবো যে জেড, কিউ এর পরিবর্তে লিখতে পারবো আইটি। তাহলে W ইকুয়াল টু জেড আইটি, এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র। আর জেডটা কি এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা কি ভাইয়া, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এই জেডটা কিভাবে বের করে, বলতো, জেড হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ক্যামেরা বারবার ঘোলা হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে। তাহলে জেড কিভাবে বের করবো, জেড বের করার টেকনিকটা কি বলতো আমাকে, জেড বের করার টেকনিকটা হচ্ছে আমি বের করবো কিভাবে, এই যে উপরে রাখবো এম, নিচে রাখবো হচ্ছে ই এফ, জেড বের করবো কি এম ই এফ। তাহলে এখানে তোমাদের ইটা হচ্ছে কি বলতো, ইটা হচ্ছে এখানে তোমাদের যোজনী, ইটা হচ্ছে যোজনী, আর এফ এর মান হচ্ছে 96,500। আর এম কি ভাই, এখানে এম হচ্ছে ভাই এখানে আণবিক ভর, এম হচ্ছে এখানে আণবিক ভর। তো এটা দিয়ে কি করতে পারবো আমরা, এই জেড এর মান বের করতে পারবো। এখন যদি এই জেড এর মানটা এখানে বসাই দিই, এই যে এখানে বসাই দিই, তাহলে আমাদের আরেকটা সূত্র হয়ে যাচ্ছে। দেখো W ইকুয়াল টু এই জেড এর মানটা এখানে বসাই দিই, তাহলে কি লিখতে পারবো, এম ডিভাইডেড বাই ই এফ ইন্টু যে আইটি আছে, আই আর টি বসাই দিলাম। আমরা কিন্তু পুরোটা মিলে একটা সূত্র পেয়ে গেলাম এখানে। আচ্ছা তাহলে এই সূত্রটা দিয়ে আমাদের কি ধরনের ম্যাথ আসতে পারে, আসলে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি, তাহলে আমাদের জিনিসগুলা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ধরো যে আমাদের এই ম্যাথটা আমাদের পরীক্ষা আসছে, আমাকে বলছে যে কপার সালফেট দ্রবণে 1 ঘন্টা ধরে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। আমাকে বলছে যে ভাইয়া দেখো যে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে। তাহলে আমাদের সূত্রটা কি, মূলত সূত্রটা হচ্ছে W ইকুয়াল টু জেড আইটি। কিন্তু দেখো আই এর মান 1 ঘন্টা আছে, এটা কনভার্ট করে নিয়ে বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। 1 ঘন্টা আছে তো, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আই এর মান বসাবো কত ভাই, আই এর মান বসাবো 3600 সেকেন্ড।
ও সরি, টি এর মান বসাবো 3600 সেকেন্ড, সরি। আর আই এর মান কত বসাবো? আই তো বলছে 5 এম্পিয়ার, তাহলে এখানে আই এর মান 5 বসাই দিব। ওকে, তাহলে জেড এর মানটা তো নাই, জেড এর মান কেমনে বের করবো? এই জেড এর মান বের করার জন্য সূত্রটা হলো এম ডিভাইড বাই ইএফ। তাহলে এম এর মান কত ভাইয়া বলছে দেখো তো? এম এম মানে কি? কপার সালফেটের আণবিক ভর। কপার সালফেটের আণবিক ভর তুমি সবাই জানো, এটা এটা হচ্ছে 63.5। ই মানে কত ভাইয়া? ই মানে যোজনী। এখানে কপারের যোজনী কত ভাইয়া? কপারের যোজনী হচ্ছে কপার সালফেট, মানে 2 কাটাকাটি গেছে, তার মানে এখানে হচ্ছে 2। আর এফ এর মান হচ্ছে ভাইয়া তোমার কত? 96,500। তুমি সবগুলো এখানে বসাই দাও। এই যে এম এর মান বসাইলাম, ই এর মান বসাইলাম, এফ এর মান, সবগুলো মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে 5.922। সো এই অ্যান্সারটা মুখস্থ করে যাও, কারণ এই প্রশ্নটা হুবাহু আসার সম্ভাবনা অনেক বেশি, রিপিট আসার সম্ভাবনা বেশি। যেখানে কপার সালফেটই বলবে, এখানে 1 ঘন্টাই বলবে, এখানে 5 এম্পিয়ারই বলবে, তাহলে অ্যান্সারটা আসবে কত? 5.922। বা যদি এই টাইপে না আসে, তাহলে তারা এমন ডাটা এখানে দিবে, এবং যদি প্রশ্ন দেয় এমন ডাটা অবশ্যই তারা দিবে, যাতে তুমি হাতে কলমে ক্যালকুলেশন গুলো করতে পারো। সো টেনশনের কোনো কারণে। আর এই কোশ্চেনের অ্যান্সারটা কি করবা? এই কোশ্চেনের অ্যান্সার গুলো মুখস্থ মনে রাখবা, এগুলো অ্যান্সার মুখস্থ মনে রাখতে হবে, কারণ এইগুলো রিপিট আসার মতো প্রশ্ন, রিপিট আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে কি করবো ভাইয়া? এগুলো অ্যান্সারটা একটু করে কষ্ট করে মুখস্থ মনে রাখবা। এবার আসলে তোমাকে একটা শর্টকাট একটা জিনিস শেখাই, এই যে আরেকটা ম্যাথ শেখাবো, এটা আসার চান্স 100%। এই চ্যাপ্টার থেকে এই ম্যাথটা আসার চান্স 100%। কেন 100%? এটা শর্টকাটে তোমার অ্যাপ্লাই করা যায়। ধরো তোমাকে এখানে অনেক কিছু বলছে, আমরা কিছু দেখবো না, তোমাকে বলছে যে ইএমএফ এর মান কত, এরকম এরকম দিয়ে মান বের করতে বলছে। তুমি জাস্ট এই ধরনের ক্যাটাগরি দেখলেই বা এই টাইপের প্রশ্ন আসলেই যে কাজটা করবা সেটা হচ্ছে বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করে দিবা। কি করবা? বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান। তাহলে বড় মান কত এখানে দেখো তো? এই যে 0.80 আর মাইনাস 0.76, বড় অবশ্যই এইটা। তাহলে এই যে 0.80 এটা আমাদের বড়, এটা বড়, বড় থেকে কি করবো? ছোট মানটা, বড় মান থেকে এটা বিয়োগ করবো। তাহলে মাইনাস কত ভাইয়া? এই যে মাইনাস, এই যে কত আছে, আবার মাইনাস এখানে আছে, তাহলে মাইনাস 0.76। তাহলে দেখো এই যে 0.80 থাকলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 0.76। তাহলে কত আসে? এটা যোগ করো, এই যে 0.80 আর হচ্ছে 0.76। বাচ্চাদের ক্যালকুলেশন 6 8 7 15 5 হাতে আছে 1, তাহলে 1 1.56। দেখো কোথায় আছে? এই যে 1.56 এত ভোল্ট। দেখো এই যে 1.56, তার মানে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই ফর্মেটে যে ম্যাথই আসুক না কেন, তুমি জাস্ট একটা শর্টকাট অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে বড় মান থেকে কি করবা? ছোট মান বাদ দিবা। এই একটা ম্যাথ আসতে পারে এখান থেকে। আরেকটা যে ম্যাথ দেখাইলাম, এই যে এই সূত্র দিয়ে তোমাকে ছোট ছোট সূত্র দিয়ে আসতে পারে, W=ZQ, এই সূত্র দিয়ে আসতে পারে। আর না হলে আসবে যে W=ZIT, এটা দিয়ে আসতে পারে। আর না হলে কোনটা দিয়ে আসবে? এই যে W= যেটা আমি করে দিলাম, যে জেড এর মানটা বসাইলাম M/EF × IT। তো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আসো আমরা তোমাকে আরেকটা প্রশ্ন একটু করে সমাধান করিয়ে দেই। দেখো এখানে তোমাকে বলছে যে 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে? কি বলছে ভাইয়া? ক্যাথোডের মধ্যে কি পরিমাণ সোডিয়াম জমা হবে? এখানে এই যে জমা কিন্তু সোডিয়ামের পরিমাণ বের করার সূত্রটা হলো M = বড় হাতের M × F × E/N। এমটা কি ভাইয়া? জমা হওয়া পদার্থের পরিমাণ। এফ তো জানো 96,500, আর এখানে ইটা হচ্ছে ফ্যারাডের সংখ্যা, আর এখানে যে নিচে যে এনটা দেখতেছো, এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এখানে যেহেতু সোডিয়ামের কথা বলতেছে, তার মানে সোডিয়ামের এখানে কি করবা? সোডিয়ামের জন্য মানটা তোমাকে বসাইতে হবে। তাহলে আসো আমরা যদি একটু নর্মালি ক্যালকুলেশন করি, তাহলে দেখো এই এম এর মানটা একটু করে বসাও, এম এর মানটা একটু করে বসাও। তাহলে বড় হাতের এম কত? আণবিক ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জন্য আণবিক ভর তোমার কত বলো তো? এটা হলো তোমাদের সোডিয়াম কত? তো সোডিয়াম হচ্ছে তোমাদের এখানে 23, আর এখানে তাহলে একটু মানটা হিসেব করো তো সোডিয়াম। আচ্ছা তাহলে একটু করে দেখো যে সোডিয়াম ক্লোরাইড কত আসে। সোডিয়াম হচ্ছে তোমাদের কত ভাইয়া? মানে 23, আর ক্লোরিন হচ্ছে তোমাদের 35.5। তাহলে দুটো যোগ করলে আসবে আমাদের 58.5, এটাই আসবে যদি ভুল না করে থাকি। তাহলে দেখো এফ এর মান কত ভাইয়া? 96,500, এটা বসায় দাও। আর এখানে তোমাকে ই এর মান বলছে, ই মানে কি ভাইয়া? ফ্যারাডে সংখ্যা। এই যে কত ফ্যারাডে বলছে? 1 ফ্যারাডে বলছে, এখানে মানটা হচ্ছে 1। আচ্ছা তারপরে দেখো এই যে এন, এন মানে কি বলছে? যে ইলেকট্রন সংখ্যা, কার জন্য? সোডিয়ামের জন্য। তাহলে দেখো এখানে যে সোডিয়ামটা আছে, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামটা আছে, এটা Na+ আকারে থাকে, তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে এক ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন মানে কি ভাই? এখানে 1 মোল ইলেকট্রন বোঝাচ্ছে। আবার 1 মোল ইলেকট্রন সমান কি? আমরা জানি না যে 1 মোল ইলেকট্রন সমান, যে 1 মোল ইলেকট্রন সমান 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে। তাহলে আবার 1 ফ্যারাডে সমান বসা যায় 96,500, যেখানে আমি বসাইতে পারি 96,500। তাহলে এই 96,500, এই 96,500 কাটাকাটি গেলে তাহলে অ্যান্সারটা কত আসতেছে দেখো তো? তুমি যদি এটার সাথে এটা গুণ করো, তাহলে এখানে কোনটা অ্যান্সার চলে আসবে? যে একটু ভালো করে দেখো তো। আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, এই জন্য আমাদের অ্যান্সারটা মিলতেছে না। দেখো কোন জায়গায় ভুল করছি। এখানে বলছে যে 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম, তার মানে শুধু সোডিয়াম নিয়ে কাজ করতেছি ভাইয়া, এর জন্য এখানে সোডিয়াম ক্লোরাইড হিসেব করা যাবে না। এখানে 58.5 হিসেব করলে হবে না, তোমাদের সোডিয়ামের জন্য যে আণবিক ভর সেটা বসাইতে হবে। তাহলে কত? সেটা 23, এটা 23 বসাই দাও। আর তাহলে ক্যালকুলেশন করো, এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে 23 1 23। এই কোশ্চেনের অ্যান্সারটা হবে আমাদের 23 গ্রাম। তো এইটা কোশ্চেন হবে রিপিট আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাকে অবশ্যই মুখস্থ করে যেতে হবে, কারণ এই ধরনের প্রবলেমগুলো কি আসবে ভাইয়া? এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় রিপিট আসবে। তো এইগুলো তোমাকে কোনোভাবেই ভাইয়া ভুল করা যাবে না। তো